বিড়লা এডুকেশনের পক্ষ থেকে আজকের এই আলোচনায় স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে আসলে কেমন হয় এবং এই বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ সম্পর্কিত আমরা যাবতীয় তথ্যাদি সম্পর্কে জানবো বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের কাছ থেকে। এবং আমাদের আজকের এই পর্যালোচনায় যেসব অতিথি থাকছেন তারা হচ্ছেন বুয়েটের ফাহাদ, এবং সেই সাথে থাকছেন আরিফা ইসলাম যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, এবং মিনহাজুল ইসলাম তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তো তোমাদের যারা এইচএসসি পরীক্ষা এবার দিয়েছো, তো তোমাদের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে যারা এখন এডমিশন দিবা। তো তোমাদের এডমিশন প্রস্তুতির জন্য সব থেকে যে ভয়টা থাকে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কিনা। আসলে সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, বুয়েট বলো, এইসব বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সবারই একটা স্বপ্ন। তাই সেই স্বপ্নের পথে আগাতে গেলে আমাদের অবশ্যই কিছু পদ্ধতিগত বিষয় আছে, সিস্টেমেটিক্যালি ওয়েতে হচ্ছে আমাদের সামনে আগাতে হয়। তো এর জন্য যারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে পড়ছেন তারাই এই বিষয় সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানে, এবং তাদের কাছ থেকে আমরা এই বিষয় সম্পর্কে শুনবো। তো প্রথমে আমি যাব আরিফ ইসলাম যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তো আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছেন। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পিছনে আপনার কিভাবে আপনি এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন সেই বিষয়গুলো যদি আমাদের একটু বলতেন আর কি, আপনার জার্নিটা কেমন ছিল। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমি আরিফা ইসলাম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আসলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই দুইটা শব্দ প্রত্যেকটা স্টুডেন্টের লাইফের সাথে আহ বলা যায় একদম ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। প্রত্যেকটা স্টুডেন্ট যাদের অ্যাডমিশন দেওয়ার ইচ্ছা আছে, স্বপ্ন আছে, সবাই চায় আহ জীবনের একটা পর্যায়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজেকে পরিচিত করতে। তো আমারও এরকম স্বপ্ন নিয়েই আমি হচ্ছে এই অ্যাডমিশন প্রসেসটার সাথে, আমার এই অ্যাডমিশন প্রসেসটা শুরু হয় বলা যায় 2020 সাল থেকে। তখন হচ্ছে আমি সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, এবং হচ্ছে তখন করোনাকালীন সময় চলছে। এবং ওই সময়টাতে হচ্ছে আমি আমার কাজিনের বাসায় ছিলাম। তখন হচ্ছে কাজিনের বিভিন্ন রকম বই, সাধারণ জ্ঞানের বই, এমপি3, তারপরে হচ্ছে বিভিন্ন রকম বলা যায় কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো আমি নিজে দেখা শুরু করলাম। তখন আমার ওই সময় নিজের কোনো স্মার্টফোন ছিল না, সুতরাং সময়টা আমার কি বলা যায় যে নষ্ট করার মতন কোনো স্কোপ ছিল না। তো আমি চিন্তা করলাম কি যে ঠিক আছে, আমি বসেই যখন আছি একটু পড়াশোনা করা যায়। তো আমি সারা জীবন একটা পড়ুয়া স্টুডেন্ট, আমি একটু পড়তে ভালোবাসি। তো তখন থেকে আমি একটু একটু করে পড়া শুরু করলাম। এবং পরে হচ্ছে আমি কলেজে ভর্তি যখন হলাম, আমার কলেজে মনোবিজ্ঞান ম্যাম ছিলেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছেন। এবং পরবর্তীতে তার আহ বলা যায় ম্যাম একটা ম্যাজিশিয়ান। সে হচ্ছে একটা মানুষের ভিতরে যে কোনো ভাবে হচ্ছে তাকে স্বপ্ন দেখাতে পারে। তো আমার যে স্বপ্নটা ছিল যে যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি পড়বো, সেই স্বপ্নটাকে সে কনভার্ট করে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এবং আমার দ্বারা সম্ভব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার মতন আহ দক্ষতা কিংবা মেধা, যাই বলি না কেন, সেটা যে আমার ভিতরে আছে, সেটা ম্যাম আমাকে বিশ্বাস করিয়েছিলেন। এবং সাথে অবশ্যই আমার মা সবসময় বলতেন যে আমি বিশ্বাস করি, তুমি যদি চেষ্টা করো তুমি অনেক ভালো কিছু করতে পারবে। তো এইভাবেই যখন ম্যাম আমাকে বলা শুরু করলেন, এবং ম্যাম প্রত্যেক দিন ওই 20 সাল থেকেই কিন্তু 2020 সালের মোস্ট প্রবাবলি জুলাই মাস থেকে আমার একটু 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 করে হচ্ছে এই অ্যাডমিশনের অল্প অল্প করে পড়া আমি শুরু করলাম। ম্যাম বলতো যে আরিফা দেখো, তুমি যদি তীব্র গতিতেও আগাও, তোমার যখন অ্যাডমিশন টাইমটা আসবে তুমি অনেকটা দূর এগিয়ে যাবে। তো তখন থেকে ম্যাম সাধারণ জ্ঞান, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংকটা হয় সেটা আমার মনে আছে। আমি 2020 সালের ডিসেম্বরে আমি 2 বার শেষ করেছিলাম। সেটাও ম্যামেরই বলা যায় যে ম্যামেরই একটা চাপে ম্যামই আমাকে বলেছিল। তো এভাবে হচ্ছে আমি আস্তে আস্তে করে সাধারণ জ্ঞান, বাংলা, তারপরে ইংরেজি গ্রামার সাইডটা না, ইংরেজি হচ্ছে যে মুখস্থ সাইডটা আছে আমরা জানি, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ ভার্ব, এইসব হচ্ছে আমি তখন থেকে একটু একটু করে পড়া শুরু করি। এবং বেশ অনেকটা আমি এগিয়ে গিয়েছিলাম, বলা যায় যে 3 ভাগের 2 ভাগ আমার অলরেডি 20 সাল 21 সালে আমার শেষ হয়ে যায়। তো এরপরে যখন আমাদের 22 সালে এইচএসসি পরীক্ষার জন্য একটা প্রেশার আসে হঠাৎ করে, তো তখন থেকে আবার আমি এর থেকে একটু ডিস্ট্রাক্ট হয়ে আমি আবার এইচএসসি র পড়াশোনাটা শুরু করি। এবং আমি মাথায় এই জিনিসটা আমার থাকে যে এসএসসি তে যেগুলো আমার সাবজেক্ট আছে, যেগুলো যেমন আমি যদি বলি অর্থনীতি, যুক্তিবিদ্যা, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাদ, আমি যদি সামনে আগাতে যাই অর্থাৎ গুচ্ছ পরীক্ষা যদি আমি দিতে যাই, এর থেকে মৌলিক জিকে যেটা সেটা হচ্ছে আসবে।
তো আমি এগুলাও খুব ভালো করে পড়াশোনা শুরু করি। এবং 22 সালে যখন আমাদের এইচএসসি পরীক্ষা হয় তখন ওয়ার্ল্ড কাপ চলে। আহ আমি ফুটবলে খুব বড় ভক্ত। তো বলা যায় যে আমি মানে আমার পরের দিন অর্থনীতি পরীক্ষা, পরের দিন যুক্তিবিদ্যা পরীক্ষা, আমি সারা দিকে দিকে হচ্ছে ফুটবল ম্যাচ গুলা দেখছি। তো আমার মনে হয় যে আগে যে আমার যে প্রিপারেশন গুলা, ওই প্রিপারেশনের জন্যই হচ্ছে আমার এক্সাম গুলো এত ভালো হয়েছে। এবং আমার রেজাল্ট খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে আমি আমাদের খুলনাতেই হচ্ছে আমাদের ইউনিট কোচিং, যেটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং, আমি সেখানে ভর্তি হই। এবং সেখান থেকেই হচ্ছে আমার অ্যাডমিশনের মূল যে জার্নি সেখানে থেকে শুরু হয়। বলা যায় যে আমাদের অ্যাডমিশন জার্নির আমি আমি বেসিক্যালি একটা গ্রামের স্টুডেন্ট, আমি গ্রাম থেকে স্কুল কলেজ পাশ করেছি। এই জন্য মানে অ্যাডমিশনের যে মূল থিমটা সেটা আমার প্রায় অজানাই থেকে গেছে। তো আমি যখন এসে দেখলাম যে শহরের অধিকাংশ স্টুডেন্ট আমার সাথে যারা ভর্তি হয়েছে তারা বলা যায় অনেক আগে থেকে এগুলা শুরু করে দিয়েছে। মানে তাদের ভিতরে এই যে একটা কনসেপ্ট, অ্যাডমিশনের একটা কনসেপ্ট একদম সম্পূর্ণভাবে তারা জানে, এই প্রসেসটা সম্পূর্ণ তারা জানে, কিন্তু আমি সেখানে অনেকটা পিছিয়ে তাদের থেকে। তো তখন আমি নিজে মাইন্ডসেট করলাম যে ঠিক আছে, আহ মানুষ যদি চায় তাহলে সবকিছুই পারে, আমি দেখি না একটু চেষ্টা করে। তো আমাদের কোচিং এর যে পরিচালক স্যার ছিলেন, সাইফুল স্যার ছিলেন, আমাদের ইংরেজি স্যার ছিলেন, বাংলা স্যার ছিলেন, সবাই প্রচন্ড পরিমাণে হেল্প করেছে, প্রচন্ড পরিমাণে সাহায্য করেছে আমাকে। আমি ভীষণ রকমের চেষ্টা করতাম, আর আমি প্রচন্ড তাদেরকে বিরক্ত করতাম গিয়ে, হ্যাঁ, যে স্যার কাইন্ডলি একটু এটা দেখে দিবেন, কাইন্ডলি একটু ওটা দেখে দিবেন। মানে আমি চেষ্টা করতাম যে আমার পড়ার বাইরে আমি পরের দিনের পড়া থেকে কিছুটা এগিয়ে রাখি। তো হ্যাঁ, এভাবে আমার অ্যাডমিশনের এই যে পড়াশোনাটা এটা শুরু হয়। আমার মনে আছে যে আমি দিনে 18 ঘন্টা 19 ঘন্টাও পড়াশোনা করেছি অ্যাডমিশনের সময়। তো আমার ওই টাইমে ঘুম কিংবা মানে খাওয়া দাওয়া ওই সব কিছু আমার মাথায় অত ওইভাবে থাকতো না। তো আমার যখন আমাকে আমার অ্যাডমিশনের ওই সময়টা আমার কাছে ইংরেজি স্যার যিনি ছিলেন, ফারুক স্যার, তো উনি আমাকে বলতেন যে আরিফা দেখো তুমি খুব ভালো করবে। কারণ হচ্ছে আমি হচ্ছে সব থেকে ফার্স্ট বেঞ্চে বসতাম, আর আমার ঠিক পেছনে হচ্ছে আমার একটা ফ্রেন্ড বসতো জাহিন। তো এই দুইজন আমরা খুব ভালো, মানে আমাদের যে মুখস্থ পড়াটা দিত, আমার তো যেহেতু আগে একবার শেষ করা, আমার ওরকম ভাবে প্রবলেম হতো না। আমি খুব সুন্দর করে পড়াটা দিতে করার ট্রাই করতাম, কারণ আমি চাইতাম না যে আমার উপর একটা এই অ্যাডমিশনের পড়ার যে একটা এক্সট্রা প্রেশার সেটা পড়ে। আমি চাইতাম রোজকার পড়া আমি রোজকার শেষ করবো। তো এভাবেই হচ্ছে স্যার আমাকে বললো যে ঠিক আছে, তুমি যদি এভাবে চালিয়ে যাও তাহলে আশা করা যায় তুমি একটু মানে তুমি খুব ভালো করবা। আমি মানে আমি তখন ফিল করলাম যে একটা মানুষকে সে যে ভালো করবে এটা যদি তাকে বিশ্বাস করানো যায়, তাহলে একটা মানুষ সবকিছু করতে পারে। অবশ্যই। আমার তখন পড়াশোনার লেভেল বেড়ে গেল, আমার সময়টা বেড়ে গেল, আমার ডেডিকেশন বেড়ে গেল। আমার মনে আছে আমি হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল 6 মে। এর আগে আমি গুচ্ছ কিংবা রাজশাহী, এই মানে এই দুইটা পরীক্ষার জন্য আমার প্রিপারেশন জাস্ট জিরো ছিল। আমার মাথায় জাস্ট এটা ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। আমি গুচ্ছ প্রিপারেশন বলেন কিংবা হচ্ছে রাজশাহী প্রিপারেশন বলেন, আমি ওইভাবে কিছুই নিই, আমি শুধু ঢাবিকে সামনে রেখে পড়ি। তো আমার হচ্ছে 6 তারিখে পরীক্ষা ছিল, আমার এখনো মনে আছে। আমি হচ্ছে ঘুমাইছি লাস্ট 2 তারিখে রাতে, তাও 3 ঘন্টা না 4 ঘন্টার জন্য ঘুমাইছিলাম। পরে হচ্ছে এই যে যে 3 তারিখ 4 তারিখ 5 তারিখ এই 3 রাত টোটালি আমার চোখে ঘুম নাই। আমি হচ্ছে তখন একটু ভিডিও করে করে রাখতাম, যে পরে এটা হচ্ছে আমার দেখে হচ্ছে যখন আমি গুচ্ছে পরীক্ষা দিব কিংবা যদি আমি লাইফে টিউশন করাই স্টুডেন্টদেরকে আমি দেখাতে পারবো যে দেখো আমি রাতগুলো কিভাবে পড়াশোনা জেগে জেগে পড়াশোনা করেছি। শুধুমাত্র আমার টার্গেট ছিল যে আমি পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। আমাকে আমার ম্যাম বলেছে, আমাকে আমার আম্মা বলেছে, আমাকে আমার টিচাররা বলেছে যে তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি অবশ্যই পারবে। কারণ তোমার সাথে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পর আরেকটা স্টুডেন্টের ভিতরে কোনো ফারাক আমরা দেখছি। তো এভাবে আমার পড়াশোনাটা চালিয়ে যায়। আরেকটা মজার ঘটনা বলি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই আমার ইংরেজি দুর্দান্ত ভালো হয়েছে, সাধারণ জ্ঞান খুব ভালো হয়েছে। এখন বাংলা আমার মাথায় কি আসছে আমি জানি না, বাংলা হচ্ছে যে কটা এমসিকিউ আমি দাগাইছি, তো আমার মনে আছে যে আমি হচ্ছে খুব কনফিউশনে হয়ে কয়েকটা এমসিকিউ দাগাইছি। এখন আমি বাইরে গিয়ে ওগুলা যে আমি ভিতরে কি মানে দিয়ে আসছি, আর বাইরে গিয়ে যে আমি কি বলছি এটা এর ভিতরে আমার জাস্ট মনে নাই। এখন হিসাব করে পরে দেখি আমার বাংলায় ফেল আসে, আমার বাংলায় এসে 4.75। হ্যাঁ, পরে আমার রেজাল্টের দিন যখন আমি দেখতে পারলাম যে হ্যাঁ আমার বাংলায় সব থেকে হাইয়েস্ট মার্কস আসছে। তো আচ্ছা। এটা একটা খুব ইন্টারেস্টিং পার্ট ছিল আমার অ্যাডমিশন হ্যাঁ, জার্নি।
তো আমার সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এই চান্স পাওয়ার সাথে আমার কিন্তু গুচ্ছে ও আমার যে আহ, মানে আমার যে ইচ্ছার যে পজিশনটা ছিল সেটা আমি রাখতে পারিনি। আমি রাজশাহী অত ভালো পজিশন করতে পারিনি, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট রেখে পড়েছি এবং হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। জার্নিটা খুব কষ্টের ভিতর দিয়ে গেলেও এখন যখন মানুষ আমাকে বলে, কিংবা আমি যখন মানুষের সামনে আমার নিজের পরিচয় দিই আমি আরিফা ইসলাম পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আসলে নিজেকে খুব মনে হয় যে হ্যাঁ, আমিও একটা ভাগ্য নিয়ে হয়তো এসেছি। এই ছিল আমার টোটাল হ্যাঁ, অ্যাডমিশনের ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ জার্নিটা। আরিফা ইসলাম আপনাকে। তো আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রধান ভূমিকা হচ্ছে তোমার একটা দৃঢ় ডেডিকেশন থাকতে হবে, এবং সেই সাথে হচ্ছে কঠোর পরিশ্রম। আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অক্সফোর্ড, মানে দক্ষিণ দেশের মধ্যে অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় বলা হয়। এবং এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সবারই স্বপ্ন। এবং 1971 সাল, আমরা 71 না, আমরা যদি আরো একটু পিছনে যাই, 1952 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা আন্দোলনে, হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটা যে টার্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি ছিল। যেমন এই 2024 সালকে যে বিজয়, একটা সূচনা লগ্ন, অর্থাৎ স্বৈর শাসনের পতন, এটি কিন্তু ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আন্দোলন কর্মসূচিটি শুরু হয়, তারপর সমগ্র বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যায়। ঠিক তেমনটা 1971 সালে, 52 সালে ভাষা আন্দোলনের সময় আমরা দেখেছি। তো যাই হোক, আরিফ ইসলাম, আপনাকে ধন্যবাদ আপনার এডমিশন জার্নিটা আমাদের কাছে শেয়ার করার জন্য। তো আমরা যাব এখন ফাহাদ মাহমুদ, যিনি বুয়েটে পড়াশোনা করছেন, তার কাছে। বাংলাদেশের মধ্যে যে কয়টি বিষয় আমরা এডমিশন দেই, তার মধ্যে সবচেয়ে কঠিন এডমিশনের জার্নিটা হচ্ছে বুয়েট ইঞ্জিনিয়ারিং এডমিশন জার্নি, যে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, যে সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো রয়েছে। তো এই ইউনিভার্সিটিতে আসলে সবার স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্ন শুধু ডেডিকেশন, স্বপ্ন থাকলেই হয় না। এবং বুয়েটের যে এডমিশন জার্নিটা সবচেয়ে পরিশ্রম সাধ্য। এবং এই প্রসেসটা আমরা ফাহাদ মাহমুদ ভাইয়ের কাছ থেকে জানবো, এবং তার কাছে প্রথম যে প্রশ্নটা রাখবো সেটি হচ্ছে যে আপনার এই বুয়েটে আপনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন এখন, এই কম্পিউটার সায়েন্সে আপনি চান্স পেয়েছেন, আসলে এডমিশন জার্নিটা আপনার কিরকম ছিল, সেটা একটু যদি আমাদের কাছে শেয়ার করতেন। আমি এতক্ষণ আরিফার কথা শুনলাম, তো আমার মনে হইলো যে আরিফা যেই রকম আমি ঠিক তার বিপরীত। মানে আমি ছোটবেলা থেকে আসলে অনেক দুষ্টু প্রকৃতির, মানে এই যে যে এত পড়াশোনা আমার কখনোই পছন্দ ছিল না। আর আমার মনেও পড়ে না যে আমি এত পড়াশোনা করেছি। তবে আহ আমি যদি একদম পার্সোনালি আমার কথা বলি, আমি কিভাবে এই পর্যন্ত আসছি, তো আমি প্রথম থেকেই বলি। সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে হচ্ছে নেভি স্কুলে পড়াশোনা করছি। খুলনাতেই পড়ছি। খুলনাতে হচ্ছে এসএসসি পরীক্ষা ইয়াতে দিছি আর কি, এসএসসি পরীক্ষা খুলনা থেকেই দিছি। তো ছোটবেলা থেকে যেরকম দুশো টাইপ ছিলাম, পড়াশোনা খুবই কম করতাম। যতটুকু পড়াশোনা দরকার এতটুকুই পড়াশোনা করতাম। তো আবার হচ্ছে গিয়ে নিজের যতটুকু পড়াশোনা ছিল, মানে আমার টেক্সট বুক যে পড়াশোনাগুলো ছিল, এর বাইরে হচ্ছে গিয়ে অনেক বেশি পড়াশোনা করতাম। ভাই, ভাই আপনার একটা কাইটা দেওয়া লাগে, লুঙ্গি ফুঙ্গি সব হয়ে গেছে ভাই। প্রথম আবার শুন কারণ আমারে আবার আপনি ডাকেন ভাই। আচ্ছা, আমি একটু কথা বলি এখানে, হ্যাঁ। এখানে লুঙ্গি বলতে কিছুই ওঠে নাই আমাদের, তোমার স্কিন বড় ছিল, মানে আমাদের কাউকে ওঠে নাই, আমি এটা করেই গেছি, সিস্টেম করেই গেছি। আপনার তো ক্যামেরা তো অন করা ছিল ভাই। ক্যামেরা অনেক ক্যামেরা সমস্যা অন নাই তো, নাই। তোমার স্ক্রিন বড় ছিল, মানে তোমার স্ক্রিনটাই শুধু দেখা হ্যাঁ গেছে। আমিও বসছি ওখানে, ওখানে ওটা আমার ক্যামেরা ফাহাদ ওটা ছাড়া নিয়ে টেনশন নেই। আচ্ছা, যাই ফাহাদ। হোক, তুমি তোমার প্রশ্ন থেকে শুরু করো, মানে আচ্ছা ঠিক উত্তর আছে, থেকে শুরু করো। প্রথমে যেন কি বলছিলাম। আচ্ছা শুরু করি, আরিফার কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, মনে পড়ছে। হ্যাঁ, শুরু করো। হ্যাঁ ready? আচ্ছা আমি এতক্ষণ আরিফার কথা শুনলাম, তো আমার শুনে মনে হইলো যে আরিফার যতটুকু ডেডিকেশন ছিল বা যত পড়াশোনা করছে, আমি আসলে ঠিক তার বিপরীত। আমি আসলে এতটুকু পড়াশোনা করি নাই, মানে এত ডেডিকেশন আমার ছিল না। তো আমি যদি পার্সোনালি আমার এক্সপেরিয়েন্স এবং আমার যে জার্নিটা ছিল এটা যদি পার্সোনালি বলতে চাই, আমার পারসেপশন থেকে যদি চিন্তা করে বলতে চাই, তো আমি প্রথম থেকে শুরু করি যে আমি ছোটবেলা থেকে হচ্ছে কি নেভি স্কুলে পড়াশোনা করছি। তো যেহেতু নেভি স্কুলে পড়াশোনা করছি, আমার ডিফেন্সের প্রতি আলাদা একটা মানে টান ছিল যে আমি এয়ারফোর্স বা নেভিতে হচ্ছে গিয়ে যাব। ডিফেন্সেই আমার মানে মোটামুটি ইচ্ছা ছিল যে আমি ক্যারিয়ার ডিফেন্সেই তৈরি করবো আর কি, কমিশন অফিসার হিসেবে যাব, দেন হচ্ছে গিয়ে আহ যতদূর পর্যন্ত যাওয়া যায় আর কি। তো এই লাইফটা আমার কাছে খুব ভালো লাগতো, সো এইদিকে ইচ্ছা ছিল। আর ছোটবেলা থেকে আমি খুবই দুষ্টু প্রকৃতির। যেমন হচ্ছে আমি আমার লাইফে এখন পর্যন্ত রেকর্ড, মানে আমি ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত
মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা পর্যন্ত আমার লাইফে কোনোদিন রেকর্ড নাই যে আমি মানে এইচডব্লিউ করছি। আমি আমার লাইফে কখনো এইচডব্লিউ করি নাই। কোনো টিচার আমাকে আজ পর্যন্ত এইচডব্লিউ করাইতে পারেনি। মানে এটা এরকম ছিল না যে আমি এইচডব্লিউ করতাম না, স্যারদের কথা শুনতাম না। মানে এটা আমি মানে দুষ্টুই ছিলাম, পড়াশোনা করতাম না, মানে এইচডব্লিউ করতাম না কিন্তু পড়াশোনা সব ঠিকঠাক মতো ছিল আর কি। দেখা গেছে যে আমি যখন স্কুলে ছিলাম, তো লাস্ট যেমন আমি বায়োলজি ম্যাডামের একটা কথা বলি। আমার বায়োলজি যে ম্যাম ছিল, সে হচ্ছে কি, যেহেতু আমি এইচডব্লিউ করতাম না, তো এরকম একটা মানে ইয়া হয়ে গেছিল যে এইচডব্লিউ কারা কারা করে নাই দাঁড়াও, শুধু আরাফাত বাদে, মানে ফাহাদ বসো, এখানে জানে যে এইচডব্লিউ করে না, এরকম একটা অবস্থা। তো ওরকম ছিল। তো আবার হচ্ছে গিয়ে ইয়াও নিয়ে যেতাম না, বই খাতা ঠিক মতো নিতাম না, শুধু একটা খাতা নিতাম আর কলম হচ্ছে ফ্রেন্ডদের কাছ থেকে নিতাম। তো হচ্ছে গিয়ে এমনও দিন গেছে ক্লাসে, যেহেতু এইচডব্লিউ করি নাই, বইও আনি নাই, তো ম্যাম আমার উপর রাগ হয়ে গেছে যে আহ, তুমি ক্লাস করতেছো ঠিক মতো, তুমি এসে ক্লাস করো, আমি ক্লাস করাইতে পারবো না। ম্যাম আমার সিটে যায় বসে বসে আমাকে বলছে তুমি ক্লাস করো। তো আমার আবার আরেকটা প্লাস পয়েন্ট ছিল যে আমি হচ্ছে নিজের পড়াশোনা করতাম, মানে করতাম না তা না, নিজের পড়াশোনা শেষ করে আমি এসএসসি থাকতে হচ্ছে ইন্টারমিডিয়েটের যত বই ছিল, ইন্টারমিডিয়েটের সব বই কিনে ফেলছিলাম। তো নতুন করে ইন্টারমিডিয়েট আবার নতুন করে বই কেনা লাগে নাই, এসএসসি পরীক্ষা যে এসএসসি মানে ইন্টারমিডিয়েটের বই যেহেতু আগে কিনে ফেলছিলাম, তো আগে থেকেই সব পড়াশোনা শুরু করছিলাম। তো সেই দিন হচ্ছে ক্লাসে ওই বায়োলজির একটা টপিক পড়াচ্ছিল। তো ওই টপিকটা ম্যাম বসে আমাকে পড়াইতে বসে। এখন আমার জন্য তো ভালো হয়েছে, কারণ আমি তো ইন্টারমিডিয়েট বই পড়ে আসছি, অনেক বেশি বেশি পড়ে আসছি। তো ম্যাম আমাকে ভাবছে যে এ কতটুকু পারে পড়াশোনা করে না, এগুলো ঠিক মতো করে না, পড়াশোনা জিজ্ঞাসা করলে পারি। তো আমি হচ্ছে গিয়ে পড়ানো শুরু করলাম, ইন্টারমিডিয়েটের পড়া C3 চক্র ছিল এখানে। তো ওইটা হচ্ছে গিয়ে বায়োলজি বইতে খুবই কম ছিল, কিন্তু আমাদের হচ্ছে কি ইন্টারমিডিয়েটে পুরো যে C3 যে সাইকেলটা আছে, পুরো সাইকেলটা হচ্ছে ছিল। তো আমি হচ্ছে পুরো সাইকেল পড়ানো শুরু করছি। এখন ম্যাম অবাক হয়ে গেছে যে তুমি এত কিছু কিভাবে জানলা, তুমি তো ঠিকমতো এইচডব্লিউ করো না। তো আমি বললাম ম্যাম মানে এইচডব্লিউ করি না, কিন্তু যতটুকু সময় এতটুকু এই সময়গুলো নষ্ট করতাম, অতটুকু সময় হচ্ছে আমি এক্সট্রা পড়াশোনা প্রচুর করি আর কি। তো ম্যাম বুঝছে যে না আসলে ছেলে পড়াশোনা করে ঠিক মতো। তো আমার প্রথম থেকে এরকম ইয়া ছিল। তো স্বাভাবিকভাবে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছিল, বোর্ডে র্যাঙ্ক করছিলাম। আর এরপরে যখন বোর্ডে র্যাঙ্ক করলাম, তখন দেখলাম আমাদের আমি যে স্কুলে ছিলাম, তো নেভি স্কুলে, তো এখানে দেখা গেছে যে নরডেমে অনেক বড় ভাই যারা ছিল, সিনিয়র যারা ছিল, তারা হচ্ছে নরডেমে অনেক মানে ইচ্ছা ছিল, এমন অনেক ভাইদেরকে চিনি যারা হচ্ছে নরডেমে ইচ্ছা থাকা সত্ত্বেও ভর্তি হতে পারেনি। তো আমি চিন্তা করলাম যে ভাইয়েরা এত ইচ্ছা থাকা সত্ত্বেও ভর্তি হতে পারলো না, কি এমন নর্ডেম কলেজে ভর্তি হতে এত কি কঠিন। তো আমি ভাবলাম যে আমি তাহলে নর্ডেম কলেজে ভর্তি হই। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল ডিফেন্সে যাওয়ার, তারপর আমি চিন্তা ভাবনা করছি যে আমি নর্ডেমে ভর্তি হই। তো ওই আহ আল্লাহর মধ্যে নর্ডেমেও ভর্তি হয়ে গেলাম। পরীক্ষা দিলাম, হয়ে গেছে। তো আমার একটি বিশ্বাস মানে আস্থা ছিল আমার উপরে যে না আমি পারবো ইনশাল্লাহ। তো পরীক্ষা দিছি, হয়ে গেছে নর্ডেমে। তো নর্ডেমে ভর্তি হওয়ার পরে পড়াশোনা শুরু করলাম। তো এরপরে আবার আমার ইচ্ছা ছিল যে আমি আন্ডার গ্রেডে হচ্ছে বাহিরে যাবো আর কি। আন্ডার গ্রেডে মানে আন্ডার গ্রেডটা হচ্ছে বাইরে থেকে কমপ্লিট করবো, ইউএসএ বা হচ্ছে অস্ট্রেলিয়া বা হচ্ছে ইউকে তে পড়াশোনা করবো। তো আমি সেইভাবেই পড়াশোনা শুরু করছিলাম। তো আমার আরো যে ফ্রেন্ড সার্কেল ছিল, আরো আমার যে কিছু ফ্রেন্ড, 4-5 জন আমরা ফ্রেন্ড ছিলাম। তো আমাদের সবার ইচ্ছা ছিল যে আমরা সবাই আন্ডার গ্রেডে হচ্ছে বাইরে পড়বো। আহ তো হচ্ছে গিয়ে আমার ওই ফ্রেন্ডের মধ্যে 5 জনের মধ্যে 4জনই এখন বাইরেই পড়াশোনা করতেছে। একজন ডার্টমাউথে পড়াশোনা করতেছে, তারপর আরেকজন হচ্ছে গিয়ে টরন্টোতে পড়তেছে কানাডায়, আরেকজন হচ্ছে ইউএসএ তে আছে, আরেকজন হচ্ছে গিয়ে ক্যামব্রিজে গেছে। সো সব ফ্রেন্ডই ঠিকঠাক মতোই চলে গেছে। তো আমার হচ্ছে গিয়ে ওই ইচ্ছা ছিল আন্ডার গ্রেড, আমি সবাই প্রিপারেশন নিচ্ছিলাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক বেশি অ্যাক্টিভিটিস ছিল। তারপরে হচ্ছে আমি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের মেম্বার ছিলাম। তারপরে হচ্ছে গিয়ে সায়েন্স ক্লাব কমপ্লিটলি, ওই যে নর্ডেমের যে সায়েন্স ক্লাব, এটা হচ্ছে গিয়ে ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় সায়েন্স ক্লাব। তো এটারও সহ সাধারণ সম্পাদক ছিলাম। তো যেহেতু বাইরে গেলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক বেশি দরকার হয়, তো সেক্ষেত্রে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেভাবে করে গুছাচ্ছিলাম। তো পরবর্তীতে আর কি বাসা থেকে মানে একটা বললো যে আসলে আন্ডার গ্রেডে বাইরে যাওয়া উচিত হবে না, কারণ যেহেতু আমি এমনিও বয়সে ছোট, মানে আমি হচ্ছে গিয়ে অনেক আগেই হচ্ছে গিয়ে ভর্তি হয়ে গেছিলাম স্কুলে। কারণ হচ্ছে আমি যখন আমাকে হচ্ছে নার্সারিতে 6 মাস পড়ানোর পরে ডিরেক্ট ক্লাস 2 তে ভর্তি করে দিয়েছিল আর কি, মানে অনেক ক্লাস গ্যাপ দিয়ে উঠাই দিয়েছে। তো আমার আশেপাশে যারা ছিল নার্সারি, মানে আশেপাশে যারা আমার ক্লাসমেট যারা আছে এখনো আমাদের বুয়েটে বলেন বা হচ্ছে নর্ডেমে যখন ক্লাসে ছিলাম, আমার রুমমেট যারা ছিল, তারাও সবাই আমার 2 থেকে 3 বছরের বড়। তো সেই জন্য আমার আব্বু আম্মু চাচ্ছিল না যে আমি মানে বাইরে যাই। আর আন্ডার গ্রেডে যেহেতু একটা ভিন্ন কালচার, ভিন্ন একটা পরিবেশ, ভিন্ন একটা জায়গায় যে নিজের থাকা খাওয়া থেকে সবকিছু নিজের গুছায়। আর যেহেতু আহ, আমাদের ফ্যামিলিতে হচ্ছে কি খুবই ধার্মিক ফ্যামিলি, সো বাইরে যে নতুন কালচারে বড় হওয়া এটা মানে ওইভাবে করে আর কি পছন্দ করে নাই। এই কারণে আগে থেকে আর কি বলছে যে আন্ডার গ্রেডে আসলে যাওয়ার দরকার নাই, যদি ইচ্ছা হয় তাহলে আমি আন্ডার গ্রেডটা শেষ করে তারপরে বাইরে যাব।
তো তখন চিন্তা করলাম যে দেশে আমার ওরকম কোনো ইচ্ছা ছিল না যে আমি আন্ডারগ্রেড কোথায় করবো আমার, তাহলে ভাবলাম যে তাহলে ডিফেন্সে ইচ্ছা ছিল, তো ডিফেন্সের জন্য ট্রাই করি। তো পরবর্তীতে ওই সবকিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ওই সবকিছুর পাশাপাশি আমি ভাবছি তাহলে যেহেতু মানে এমন কোনো ক্যারিয়ারে যাইতে চাই যেটা হচ্ছে থ্রিল থাকবে অনেক, তো চিন্তা ভাবনা করে দেখলাম যে ডিফেন্সে যদি আমি এয়ারফোর্সে যাই এবং সেখানে যদি বিশেষ করে জিডিবি ব্রাঞ্চে যাইতে পারি, জেনারেল ডিউটিস পাইলট, তাহলে সেক্ষেত্রে আমার লাইফটা আমি যেরকম চাচ্ছি এরকম বানাইতে পারবো। তো ওই কারণে হচ্ছে কি আমি আবার এয়ারফোর্সের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম। তো তখন আবার একটা সমস্যা ছিল কি, আমার মানে ওয়েট একটু বেশি বেড়ে গেছিল আর কি। আমার ওয়েট অলমোস্ট 90 কেজির কাছাকাছি চলে গেছে। তো এই ওয়েটে কখনোই আসলে এয়ারফোর্সে যাওয়া পসিবল না, কারণ হিউজ ওয়েট। আর এয়ারফোর্সে হচ্ছে গিয়ে, হ্যাঁ হ্যাঁ, এয়ারফোর্সের যে মেডিকেলে যদি দিতে গেলে হচ্ছে গিয়ে 2-3 কেজি এক্সট্রা থাকলে হচ্ছে কি আমাকে বাদ দিয়ে দেবে, এরকম একটা অবস্থা। সো ওই ওয়েট কমানোর একটা জার্নি। তো এখন আমার সামনে এইচএসসি পরীক্ষা হচ্ছে গিয়ে আর মাত্র 4-5 মাস আছে। এখন যেহেতু আমার একটা মোটিভ ছিল যে না আমি আগে থেকে এইচএসসি পড়াশোনা অনেক ধুমধাম পড়াশোনা করে ফেলছি, তো আমার পড়াশোনা নিয়ে অন্তত টেনশন নাই। তো এই কারণে আমি কি করলাম, আমি হচ্ছে গিয়ে এয়ারফোর্সের জন্য প্রিপারেশনের জন্য একটু ওয়েট কমাইতে হবে, ডায়েট করতে হবে। তো ওই সব মিলে আবার হচ্ছে গিয়ে ডায়েট করা শুরু করছি। 2.5 মাসের মধ্যে প্রায় মানে প্রথম 2 মাসের মধ্যে আমি 17 কেজি ওয়েট কমাইছি, শুধুমাত্র ডায়েট আর জিম করে। আর এই কারণে পড়াশোনা অবশ্য ঠিক মতো করতে পারি নাই, ক্লাসেও ঠিক মতো থাকতে পারি নাই। আমি নর্ডেমের লাস্ট 3 মাসে ঠিক মতো ক্লাসও করতে পারিনি। আর এয়ারফোর্সে হচ্ছে গিয়ে ঢুকতে গেলে এইচএসসি পরীক্ষা হচ্ছে গিয়ে যেহেতু ভালো রেজাল্ট লাগে, এ প্লাস লাগে। তো নর্ডেমে আবার একটা মানে অ্যাডভান্টেজ ছিল, সেটা হচ্ছে গিয়ে আমি যদি মানে ওই ইয়া থেকে প্রিন্সিপাল স্যার কাছ থেকে একটা মানে ইয়া থেকে একটা রিপোর্ট নিতে হয় যে সে বলবে যে না এই ছেলে এ প্লাস পাবে আর কি, এরকম একটা সই করে তারপর আর কি ইয়া হতে এয়ারফোর্সে পরীক্ষা দিতে হয়। তো আল্লাহর রহমতে এয়ারফোর্সে যখন আমার ওয়েট ঠিকঠাক মতো চলে আসছিল তখন পরীক্ষার আর 2.5 মাস ছিল আর কি। তো এয়ারফোর্সে প্রিলিমিনারি দিলাম, হইলো, রিটেন দিছি হইছে, মেডিকেল দিছি হইছে, ভাইবা দিছি হইছে। তারপর হচ্ছে আইএসএসবি দিতে হবে। তো আইএসএসবি এর মাঝখানে 1-1.5 মাসের মধ্যে গ্যাপ থাকে, ঠিক আছে। তো এর মধ্যে আবার যেহেতু পরীক্ষা চলে আসছে, আমি আবার পড়াশোনা একটু তো করতে হবে তাই না, পড়াশোনা এত যেহেতু আমার আহ, মানে আমার এর আগের যতটুকু ইয়া আছে, মানে পাঁচটা হচ্ছে সবসময় রেজাল্ট ভালো ছিল, তো এখন রেজাল্ট খারাপ করা যাবে না, তো আবার পড়াশোনা শুরু করলাম। এর মধ্যে এই কারণে আবার 3-4 কেজি 2-3 কেজির মতো ওয়েট বেড়ে গেছিল। তো আইএসএসবি তে যে আমার প্যাটে সমস্যা হয়েছে, প্যাট বলতে হচ্ছে ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট। এটা যদি কারো প্রবলেম হয় তাহলে হচ্ছে গিয়ে ইয়েলো কার্ড দিয়ে দেয় আর কি। তো ওইটা পরে আবার গেলে ওইটা হয়ে যায়। তো ওই যেহেতু আমি ওই চিন আপটা দিতে পারি না ঠিক মতো, যেহেতু হালকা একটু ওয়েট বেড়ে গেছিল, আর অনেকদিন জিম করি নাই, পড়াশোনার মধ্যে চলে আসছি। তো ওইটা একটু প্রবলেম হয়েছিল, পরে আমি আবার যেহেতু এই পরীক্ষা চলে আসছে তো ওইটা ওই অবস্থায় রেখে আমি আবার এইচএসসি পরীক্ষা দিলাম। তো এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে আল্লাহর রহমতে এইচএসসি পরীক্ষাও যেরকম আশা করছি সেরকম অনেক ভালো হয়েছে। এইচএসসি পরীক্ষাও আমার অ্যাভারেজ মার্ক ছিল হচ্ছে 96.17% ছিল আর কি, অ্যাভারেজ। তো যেহেতু 96.17% মার্ক ছিল, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার ইয়া রেজাল্টটাও হচ্ছে, আচ্ছা আমার একটা কল আসছে, সরি। আচ্ছা যাই হোক, তো যেহেতু আমার রেজাল্ট ভালো ছিল, এরপরে হচ্ছে আমি আবার এয়ারফোর্সে গেলাম। তো এয়ারফোর্সে আবার যখন গেছি তখন আমার হয়ে গেছে, কারণ ওয়েট কমে ফেলছি। তো এয়ারফোর্সে হয়ে যাওয়ার পরে আবার আরেক সমস্যা হইলো কি, যে আমার ফ্যামিলি ডিফেন্সে যারা আছে আর কি, ফুফা আছে, আমার খালামণি আছে, যারা ডিফেন্সে আছে, সবাই বলছে যে তুমি তো মেধাবী ছেলে, তুমি তো পড়াশোনা দেখছি সারা জীবন পড়াশোনা ভালো করছো, তুমি কিসের জন্য মানে বাহিনীতে যাবা, বাহিনীতে তো শুধুমাত্র মানে মানে মেন্টালি তো ইউর ক্যাপাবল অফ, মানে তোমার অনেক ক্রিয়েটিভিটি আছে, তুমি অনেক ভালো কিছু করতে পারো অন্য কোথাও গেলে, তুমি কিসের জন্য এয়ারফোর্সে যাচ্ছ, এখানে তো শুধুমাত্র তোমার মেধা, যে যতটুকু তুমি মেধা দিয়ে যতটুকু মূল্য পাইতে যাচ্ছ আসলে এতটুকু পাবার। তো পরে মানে অনেক প্রেশারাইজ করলো সবাই। তো ভাবলাম যে তাহলে দেখি আমি, যেহেতু আমি ছোটবেলা থেকে আমি আবার কম্পিউটার সায়েন্সের প্রতি খুবই ইচ্ছা ছিল, এবং আমি ক্লাস 6-7 থাকতে হচ্ছে গেম বানাইতাম, প্লাস হচ্ছে গিয়ে আমার ইউটিউব চ্যানেল ছিল, ভিডিও বানাইতাম, এডিটিং এর কাজ করছি, আউটসোর্সিং এর অনেক কাজ করছি। তো যেহেতু কম্পিউটার সায়েন্সের উপর অনেক মানে ইচ্ছা ছিল এবং গেম টেম বানাইছি আগেও, আমার ইচ্ছা ছিল আরো বড় বড় প্রজেক্টে কাজ করব। তো ঘাটাঘাটি করে দেখছিলাম, তখনের সময় দেখছি হচ্ছে গিয়ে তখনকার সময় বর্তমানে মানে তখনকার সময় ওয়ার্ল্ডের টপ 10 বিলিয়নিয়ার মানে টপ 10 যারা ধনী ছিল, তার মধ্যে 5 জন হচ্ছে ইঞ্জিনিয়ার, এবং 5 জন ইঞ্জিনিয়ারের মধ্যে 4 জন হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, আর একজন হচ্ছে ইলেকট্রিক্যাল। তো চিন্তা ভাবনা করলাম যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লেই এখন বর্তমান সময়ে সবচেয়ে ভালো হবে। আর যেহেতু আমি এই দিক থেকে আগে থেকেই ইচ্ছা ছিল, তো পরে চিন্তা ভাবনা করলাম তাহলে আমি যদি কম্পিউটার সায়েন্সে হয় তাহলে আমি বুয়েটে যাব। বুয়েটে ছাড়া আর আহ, অন্য কোথাও ইচ্ছা ছিল না আর কি, যে বুয়েটেই যাবো, আর নাইলে আমি এয়ারপোর্টে চলে যাবো, এইদিকে এসে আর খালি খালি ঝামেলা করবো। আন্ডার গ্রেডে যাইতেছি তাও হয় নাই।
তো পরে আল্লাহ আল্লাহ করে আমি আবার পড়াশোনা শুরু করলাম অ্যাডমিশনের সময়। তো অ্যাডমিশনের সময় বেশিরভাগই হচ্ছে কি আগেই অনেকটা পড়াশোনা করা ছিল, তো অ্যাডমিশনে বেশিরভাগ সময় হচ্ছে রিভিশন দিছি আর কি। আর হচ্ছে গিয়ে কোচিং থেকে ভর্তি হওয়ার পরে যে বইগুলো পাইছি এগুলো চেষ্টা করতাম যত তাড়াতাড়ি শেষ করা পসিবল। এবং আমার এরকম মনে আছে যে আমি বুয়েটের পরীক্ষার আগে মানে ডেইলি এক একটা বই হচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মানে প্রত্যেকটা ম্যাথ করে 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 শেষ করছি। মানে আজকে দুপুরে একটা বই শুরু করছি, যেটা মনে করেন করতে 1 মাস লাগার কথা, সেটা আমি একদিনে আজকে দুপুরে শুরু করছি, কালকে বিকালের মধ্যে শেষ করে ফেলছি। যত ম্যাথ আছে যত প্রবলেম সব সলভ করছি এরকম। তো অ্যাডমিশন শুরু হইলো। অ্যাডমিশনে আল্লাহর রহমতে যতগুলো ইউনিভার্সিটি আছে, বুয়েট, কুয়েট, চুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে গিয়ে এমআইএসটি, আইইউটি, প্রত্যেকটা জায়গায় আল্লাহর রহমতে আমি চান্স পাইছি এবং ভালো রেজাল্ট হয়েছে। তো কনফিডেন্স ভালো ছিল আর কি, যে তাহলে বুয়েটে আল্লাহর রহমতে হয়ে যাবে যদি আহ তেমন কোনো সমস্যা না হয়। তো পরে হচ্ছে গিয়ে বুয়েটে পরীক্ষা দিলাম, আল্লাহর রহমতে কম্পিউটার সায়েন্স চলে আসলো, ভর্তি হয়ে গেলাম। এই হচ্ছে আমার জার্নি। দেখ, তো আপনার একটি লম্বা জার্নি আমরা শুনলাম, অনেক লম্বা সময় ধরে। তো আসলে একটা কিছু পেতে হলে অবশ্যই অনেক কিছু কষ্ট সহ্য করতে হয়, ডেডিকেশন থাকতে হয়। ঠিক আছে, তো যাই হোক, ফাহাদ মাহমুদ যিনি বইটি পড়াশোনা করছেন তার কাছ থেকে আমরা তার এডমিশন জার্নিটা কেমন ছিল সে বিষয় সম্পর্কে জানলাম। তো এখন যাব আমাদের আরো একজন অতিথি আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম মিনার। তো তার কাছ থেকেও আমি ঠিক একই বিষয় জানবো যে আপনার ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আসলে জার্নিটা কেমন ছিল আর কি। এবং আপনি তো হয়তো চট্টগ্রাম থেকে এসেছেন মেবি, তো আপনার একটু জার্নিটা আর কি আমাদের একটু একটু বলতেন আর কি। আচ্ছা, আমার এডমিশন জার্নি বলতে আমার প্রথমত যারা কমার্সে থাকে তাদের আমার এডমিশন জার্নিটা শুরু হয়েছিল বলতে গেলে ইন্টারমিডিয়েটের প্রথম থেকে আর কি। যারা বিশেষ করে কমার্সে থাকে আমাদের যেহেতু আমাদের এডমিশনটা হচ্ছে টেক্সট বুক ভিত্তিক, যে কারণে আমাদের মানে টেক্সটের সাথে যে মানে একাডেমিক যে পড়াশোনা এটার সাথে এডমিশন অনেক বেশি রিলেটেড। এবং সেদিক থেকে আমার আসলে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, এরকম একটা স্বপ্ন ছিল। তো সেই স্বপ্ন লালন করেছি, পোষণ করেছি, পূরণ করার জন্য চেষ্টা করেছি। এবং সেই জার্নিতে এবং এইচএসসি থেকে আমার এডমিশন পর্যন্ত যদি আমার জার্নিটা বলি, সেক্ষেত্রে বিশেষ করে এইচএসসিটা মোটামুটি যতটুকু চেষ্টা করেছি, পড়াশোনা করেছি আহ, যতটুকু পারি আর কি। এবং আমি এইচএসসি পরবর্তী থেকে এডমিশন টেস্ট পর্যন্ত যদি আমার এডমিশন মানে এই ফেজটার কথা বলিস তাহলে সেক্ষেত্রে বলবো এটা খুব একটা সহজ ছিল না, আবার খুব একটা কঠিনও ছিল না। বিষয়টা কিরকম, যে আমাদের যখন এইচএসসি পরীক্ষা শেষ হয় তারপর থেকেই আসলে মানে যেহেতু আগে থেকে একটা অবসেসড কাজ কাজ করতো যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো বা এরকম একটা আহ, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। এবং সেই জায়গা থেকে আমি আমার একটা যেহেতু ইয়া ছিল, আমি মোটামুটি একটু সিরিয়াস ছিলাম পড়াশোনার প্রতি। এবং জানুয়ারি আমাদের ডিসেম্বরের 13 তারিখ আমাদের এইচএসসি শেষ হয়। এবং জানুয়ারি থেকেই পুরোদমে পড়াশোনা শুরু করে দিই। এবং সেক্ষেত্রে যেটা আমি যেটা করতাম, চেষ্টা করতাম যে আহ, আমি চেষ্টা করতাম এইচএসসি কোচিং এ যে পড়াশোনা সেটা ডেলি পড়া ডেলি শেষ করার জন্য। তবে এখানে সব থেকে যে অবস্টাকলটা ছিল, সেই অবস্টাকলটা হচ্ছে কোচিং এ আমরা রেগুলার পরীক্ষা দিতাম এবং সেই পরীক্ষায় দেখা যেত যে মার্কস তেমন একটু আশানুরূপ হইতো না। মানে হচ্ছে দিনে 24 ঘন্টার মধ্যে আমি আমার সাধ্য মতো যতটুকু টাইম আছে ততটুকুই আমি টাইম দেওয়ার চেষ্টা করেছি আমার পক্ষ থেকে। মানে যতটুকু টাইম দেওয়া পসিবল আমি চেষ্টা করেছি ততটুকু টাইম দেওয়ার জন্য। এবং তারপরেও নিজের সর্বোচ্চ এফোর্ট দেওয়ার পরেও দেখতাম যে আমার কোচিং এ মার্কস ভালো আসতেছে না, কোচিং এ পরীক্ষা দিচ্ছি মার্কস ভালো পাচ্ছি না। তাহলে এই যে এই জিনিসটা আমাকে খুব বেশি হতাশ করছে। মানে পড়াশোনা করছি কিন্তু আশানুরূপ মার্কস পাচ্ছি না। আমি আমার বেস্টটুকু দিচ্ছি, তারপরে আমি আমার বেস্ট যতটুকু দিচ্ছি ততটুকু আউটপুট পাচ্ছি না। এই জিনিসটা খুব বেশি আশাহত করেছে। দ্বিতীয়ত, যখন আমাদের কয়েক মাস গেল এবং নিজের সর্বোচ্চটুকু দিচ্ছি, কোচিং এর পড়া ডেলি আদায় করার চেষ্টা করতেছি, তারপরেও দেখা যাচ্ছে যে মানে কোনোভাবে ভালো করতে পারতেছি না। তখন খুবই হতাশা কাজ করছে। মানে এই প্রশ্নটা মাথায় আসছে যে ইস, আমি কি পারবো, মানে আমার দ্বারা কি পসিবল
অথবা আবার মাঝে মাঝে মনে হয় যে আমি ডায়েরি লিখতাম, টুকটাক ডায়েরি লিখতাম, যে জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করছে। যেটা মানে কে- একসময় মনে হয় ইস, ছেড়ে দিই, সবকিছু ছেড়ে যেন কিছু একটা করি, আবার মনে হয় যে না, আমার পক্ষে পসিবল। যারা আমরা, আমি তো চেষ্টা করে যাচ্ছি, আমি আমি আমার যে ইয়েটা ছিল সেটা হচ্ছে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব, যতটুকু আমার সাধ্য আছে, আমার এফোর্ট যতটুকু আছে ততটুকু আমি। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে একটু নেটের সমস্যা দিচ্ছে মিনহাজুল ইসলামের। পসিবল, আমার যতটুকু এফোর্ট দেয়া পসিবল আমি আচ্ছা সবটুকুই আচ্ছা। দিয়েছি। হ্যাঁ। মাঝে 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 মনে হইতো যে আহ মানে পড়তে ইচ্ছে করতো না, পড়াশোনা করতেছি, মার্কস পাচ্ছি, মাঝে মাঝে মনে হচ্ছে পড়াশোনা ভালো লাগতেছে না। আহ আবার মানে কোনো কিছু যেন ভালো লাগে না, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি এডমিশন টাইমের মধ্যে। মানে মনে হয় যে আমি বই নিয়ে বসে আছি, কিন্তু কোনো কিছু মাথায় ঢুকতেছে না, পড়তে ইচ্ছে করতেছে না। আবার ভাবি আহ মানে আমি তো অনেক পিছিয়ে যাচ্ছি, এখন আমি কি করব, মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে গিয়েছি। আবার দেখা যায় তো মানে এরকম দিন গেছে অনেকদিন, বই চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে আমি পড়াশোনার সাথে আমার নিজেকে অ্যাড করতে পারতেছি না, আমি কোনোভাবে তো এই ক্ষেত্রে যেটা দেখা দিয়েছে আমার ক্ষেত্রে সেটা হচ্ছে আমি আহ, মানে এরকম ফেড আপ হয়ে যেতাম, মাঝে মাঝে একদমই পড়াশোনা করতে ইচ্ছে করতো না। আবার মাঝে মাঝে মনে হতো যে এত এফোর্ট দিচ্ছি কিন্তু তারপরেও আমার আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না। এই জিনিসটা আসলে অনেক বেশি আমাকে হতাশ করছে। দ্বিতীয়ত আরেকটা বিষয় দেখলাম, যেটা আমরা কোচিং এ যাইতাম, দেখলাম যে প্রথম দিকে স্টুডেন্টদের মধ্যে যে একটা আগ্রহ, যে একটা সব ছেলে আছে 80 জন, তার এক তার 1 মাস বা 10 দিন পরে দেখবে যে এখানে ছেলে হয়ে গেছে 70 জন। তারও কিছুদিন যাওয়ার পরে দেখবে যে তোমার এখানে তোমার পাশে যে ছেলেটা, আমাকেও আলহামদুলিল্লাহ ফ্যামিলি থেকে যথেষ্ট সাপোর্ট সাপোর্ট ছিল, মেন্টালি যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। এবং এই জিনিসটা সব মিলিয়ে আমাকে আজকে এতটুকু পর্যন্ত আসার এবং ফাইনালি ঢাকা ইউনিভার্সিটি পড়ার মতো একটা আহ, সেই সুযোগ করে দিয়েছে। এবং এটা আল্লাহর অশেষ রহমত। আমি জাস্ট চেষ্টাটা করে গেছি, আমার পক্ষ থেকে যতটুকু করা যায় আমি চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ আমাকে দিয়েছেন, আমার পরিশ্রমের ফল যতটুকু আল্লাহ আমাকে ঠিক ততটুকু দিয়েছেন। এই ছিল আর কি আমার এডমিশন জার্নি বলতে। আচ্ছা, আপনার আর দৈনিক মানে পড়ার রুটিনটা কেমন ছিল, মানে কতক্ষণ পড়তেন? আচ্ছা, আমার পড়া রুটিন বলতে আসলে আমি আহ, চেষ্টা করতাম যে আমি আমার ক্ষেত্রে যেটা হইতো, আমি যত আর্লি পারা যায় ঘুমানোর চেষ্টা করতাম। আচ্ছা এবং আহ, সকালে যত তাড়াতাড়ি ওঠা যায়, যেমন ধরেন চেষ্টা করতাম যে ফজরের একটু আগে ওঠা, জাগার জন্য। আহ ফজরের একটু আগে। আচ্ছা, আমার ক্ষেত্রে ডেইলি কয় ঘন্টা পড়াশোনা করেছি এটা বলতে গেলে আমি আসলে স্পেসিফিকলি ওইভাবে কখনোই ঘন্টা ধরে পড়াশোনা করি নাই। আমার ক্ষেত্রে যেটা টার্গেট ছিল যে আমার এই পড়াটা শেষ করতে হবে, আমার আজকে এতটুকু এতটুকু পড়া, এটা আমাকে। আচ্ছা, আমার পড়াশোনার রুটিন অথবা আমি কত ঘন্টা ধরে পড়াশোনা করেছি এক্ষেত্রে যদি আমি বলি, আমার নর্মালি আমি চেষ্টা করতাম রাতে যত তাড়াতাড়ি পসিবল ঘুমানোর জন্য, এবং সকালে যত তাড়াতাড়ি উঠার চেষ্টা করতাম। বিশেষ করে আমি 10টা ম্যাক্স 11টার দিকে এডমিশন টাইমে মোস্ট অফ দ্য টাইম আমি চেষ্টা করেছি 11টার আগে ঘুমিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি চেষ্টা করতাম যে ফজরের একটু আগে জাগার জন্য। এবং যেহেতু আমার কোচিং ছিল 8টায়, সেজন্য আমি ফজরের আগে যদি উঠে একটু পড়াশোনা করতে পারি সেক্ষেত্রে আমার জন্য অনেক কাজে দিবে। এবং আমি এই জন্য চেষ্টা করতাম যে ফজরের আগে একটু জেগে উঠে তারপর ওখান থেকে পড়াশোনা শুরু করতাম, মাঝখানে ফজরের নামাজটা পড়তাম, এবং আহ 8:30টায় যেহেতু আমার কোচিং ছিল, এবং আমি 7:30টার দিকে, 7:30টার আগে একটা মোটামুটি পড়া হইতো। এবং কত ঘন্টা ধরে পড়াশোনা করেছি এটা বলতে গেলে যেটা হয়, আমি আসলে আমার যতটুকু আমার পক্ষ থেকে যতটুকু পসিবল আমি চেষ্টা করেছি আমার পড়াশোনা করার জন্য, মানে হচ্ছে আজকে খাওয়া, তো এটা ঘুম, ফাঁকা এবং রাখবো না। আমার পক্ষ থেকে যতটুকু পসিবল, মানে আমি যতটুকু পারি এবং আমার সময় যতটুকু আমি চেষ্টা করেছি যে আহ সবটুকু কাজে লাগানোর জন্য। যেমন ধরেন আহ ঘুম, খাওয়া দাওয়া এবং মৌলিক যে কাজগুলো আছে সেগুলো ছাড়া এবং আহ আমি আমার কাছে যতটুকু টাইম থাকে আমি আমার সর্বোচ্চ এফোর্টটুকু দিয়েছি। আমি কখনোই
ফর আ সিঙ্গেল ডে আমি কখনোই এরকম টার্গেট সেট করি না যে আমি আজকে 10 ঘন্টা পড়াশোনা করব, আজকে 12 ঘন্টা পড়াশোনা করব, এরকম কোনো টার্গেট আমার ছিল না। বরং আমার টার্গেট ছিল আমার কাছে এই সিলেবাসটুকু আছে, আমাকে আজকের মধ্যে, কালকে আমার পরীক্ষা এটার উপরে, আজকের মধ্যে এট এনি কস্ট আমাকে এটা শেষ করতে হবে। এবং আমার যতটুকু সাধ্য ততটুকুই আমি চেষ্টা করে গিয়েছি, আহ টাইম ওয়েস্ট না করে এবং টাইম ওয়েস্ট না করার মাধ্যমে আমার পক্ষ থেকে যতটুকু পসিবল আমি চেষ্টা করেছি পড়াশোনা করার জন্য পুরোটা সময়। ধন্যবাদ মিনাজুল ইসলাম মিনারকে। আপনি আপনার এতক্ষণ ধরে আপনার এডমিশন জার্নি সম্পর্কে আমাদেরকে বলেছেন। তো এখন আমি আর একটা প্রশ্ন সেশনে যাব, সেটি হচ্ছে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের আবার নতুন রুটিন দেওয়া হয়েছিল কিন্তু পরীক্ষাটি বাতিল হয়েছে, অর্থাৎ তোমরা এখন থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটি নিতে হচ্ছে। তো অনেকে হচ্ছে মানবিক শাখায় আছে, অনেকে ব্যবসা শাখা, অনেকে বিজ্ঞান শাখায়, অনেকে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিবে, অনেকে বুয়েটের জন্য। তো এখানে আমাদের সকল ধরনের শিক্ষার্থীরাই কিন্তু এখানে আছেন। তো আমি এখন যাব হচ্ছে আরিফে ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি হচ্ছে মানবিক শাখায় মূলত অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলেন, এবং তার কাছ থেকে জানবো যে মানবিক শাখায় যদি কেউ পরীক্ষা দিতে চায় তো তার আসলে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত এবং কি কি বিষয়গুলোর প্রতি বেশি ফোকাস দেওয়া উচিত, সেই বিষয়টি যদি আমাদেরকে একটু পরিপূর্ণভাবে তুলে ধরতেন তাহলে শিক্ষার্থীদের জন্য বিষয়টা খুব ভালো হতো। জি, আরিফে ইসলাম। ধন্যবাদ। আচ্ছা, আহ, প্রথমে আসি হচ্ছে যে এই যে যে অ্যাডমিশন প্রসেসটা, এটার জন্য যে নিজেকে প্রিপেয়ার করতে হবে, আমি একটু সেই বিষয়টা থেকে শুরু করি। হ্যাঁ, তো অনেকে হচ্ছে অনেক আগে থেকে প্রিপারেশন শুরু করে, আমি যেমন অনেক আগে থেকে প্রিপারেশন শুরু করেছিলাম। আবার অনেকের ক্ষেত্রে এটা হয় না, অনেকে সুযোগ পেয়ে ওঠে না ওভাবে। তো হয় কি, এই যে যে আমাদের পরীক্ষার পরে যে একটা গ্যাপ থাকে 3 মাস। আহ, আগে যেহেতু এটা 3 মাস ছিল, এখন এটা 3 মাস না, এটা হচ্ছে সময় বেঁধে হচ্ছে। তো এই যে যে টাইমটা, এটা হচ্ছে প্রপারলি ইউজ করতে হবে। কিভাবে ইউজ করতে হবে? আমরা হচ্ছে যারা আম, আমাদের ভিতরে অনেকে হচ্ছে কোচিং এ গিয়ে অ্যাডমিশনের জন্য কোচিং করে, অনেকে বাসায় বসে করে, অনেকে বাসায় বসে টিচার রেখে তারপরে করে। তো যে যেভাবেই হচ্ছে আম, মানে প্রিপারেশনটা নিক, কথা হচ্ছে কি, মানে টাইমটা প্রপারলি ইউজ করতে হবে। অনেক স্টুডেন্ট আছে, আমি যদি আমি একটু আগে বললাম, যারা হচ্ছে অনেক আগে থেকে প্রিপারেশন নেয়। এই যে যারা অনেক আগে থেকে প্রিপারেশন নেয়, এরা যদি মনে করে যে ওকে আমার প্রিপারেশন ইজ ডান, আমার আমার হয়ে গেছে, আমি খুব ভালো করে ফেলবো কজ আমার সিলেবাস শেষ, তো এইখানে হচ্ছে এরা বোকামিটা করে। কারণ কি, এরা পরে আর গিয়ে রিভাইজ দেয় না। অ্যাডমিশনের যে প্রপার যে বলা যায় যে একটা প্রিপারেশন, সেটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের মনে হয় যে নির্ভর করে হচ্ছে ডিভাইসের উপরে। আর আরেকটা গ্রুপ আছে, এরা হচ্ছে এসে দেখে, আমি যদি আমার কথা বলি, যে আমি হচ্ছে কোচিং এ এসে দেখছিলাম যে আমি যদিও অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছি, কিন্তু এখানে যারা আছে এরা আমারও আগে প্রিপারেশন নেওয়া শুরু করেছে। তো ওইখানে গিয়ে ভ্যাবাচাকা খাওয়া যাবে না যে আদৌ আমাকে দিয়ে হবে কিনা। নিজের উপরে বিশ্বাস রাখতে হবে ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে টাইম নষ্ট করা যাবে না। আমি এটা বলছি না যে আপনার ফেসবুক থাকলে আপনি সেটাকে আনইনস্টল করে দিন, আপনার ইউটিউবে আপনি ঢুকবেন না, আপনি ইউজ করেন। আপনার যে আপনার একটা ডেইলি রুটিন আছে, ওর ভিতরে একটা পার্টিকুলার টাইম আপনি রাখেন। সেটা আধা ঘন্টা হতে পারে, সেটা 1 ঘন্টা হতে পারে, সেটা 10 মিনিট হতে পারে, সেটা আপনার নিজের মেন্টাল স্ট্রেস বলি বা স্টেট বলি, যেটাই বলি আপনার সেটার উপরে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি বলি, আমি মানবিক শাখায় যেহেতু আমি পরীক্ষা দিয়েছি এবং আমি মানবিক শাখা থেকে চান্স পেয়েছি, আমি মানবিক শাখায় স্টুডেন্টদের আমি যদি বলতে চাই, তাহলে আমি বলবো হচ্ছে বিশেষ করে এই মানবিক শাখায় স্টুডেন্টদের ভিতরে মেইন গ্যাপটা দেখা যায় হচ্ছে ইংরেজি বিষয়ে। ঠিক আছে, কারণ সাধারণ বিষয়, সাধারণ জ্ঞান বিষয়টা পড়তে পড়তে কিংবা হচ্ছে কমন আনকমন দিয়ে ওটা কোনো একভাবে ওটা চলে যায়। জি জি। সমস্যাটা হয় বেসিক্যালি এই ইংরেজি বিষয়ে। হ্যাঁ, ইংরেজি হচ্ছে আমরা আহ, যদি বলি, আমাদের গ্রামার তো শুরু হয়েছে, আমরা যারা হচ্ছে জেনারেলে পড়েছি, আমাদের গ্রামার শুরু হয়েছে ক্লাস 6 থেকে। তো 6 থেকে যেসব গ্রামার, আমি যদি বলি টেন্স, আমি যদি বলি ভয়েস চেঞ্জ, হ্যাঁ, এই যে যে সকল গ্রামার আমরা করে এসেছি, আমরা যখন অ্যাডমিশনে আসি তখন আমরা দেখতে পাই যে এই যে যে হাতে ধরা ধরা, মানে বলা যায় যে বিরাট, আমি আমি নিজে বলি আমার স্টুডেন্টদের, আমি হ্যাঁ গত বছরও হচ্ছে অ্যাডমিশন স্টুডেন্ট পড়িয়েছি, আমি এখন পড়াচ্ছি। তো আমি আমার স্টুডেন্টদের বলি যে এই যে বিরাট মাথাওয়ালা যে গ্রামার গুলা, এই গ্রামার গুলো হচ্ছে আমাদেরকে আমাদের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, আবার 10 থেকে আমাদের কলেজ লাইফ পর্যন্ত, এগুলো আমাদেরকে গেলানো হয়, যথারীতি গেলানো হয়।
কিন্তু হচ্ছে বেসিক ইউজটা গ্রামারের, যেগুলো যদি আমি অ্যাডমিশনের সিলেবাস থেকে কিছু বলতে যাই, যেমন হচ্ছে জেরান কোনটা, জেরান কোনটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই যে বেসিক ছোট্ট ছোট্ট ধারণাগুলো, এগুলো মানবিক শাখার স্টুডেন্টদের ভিতরে অতটা থাকে না। কেননা তারা শিখে আসছে ভয়েস চেঞ্জ, তারা শিখে আসছে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, কিন্তু এই যে একটা সেন্টেন্সকে যে কমপ্লিট করতে হলে তার ভিতরে অনেকগুলা পার্ট আছে, যেমন কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এগুলা আমরা কখন এসে শিখি, এই অ্যাডমিশনের এই ছোট্ট পিরিয়ডটাতে শিখি। তো এই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। অনেক স্টুডেন্ট মনে করে যে আমার দ্বারা গ্রামার হবে না, আমি হচ্ছে মুখস্থ যে পার্টটা আছে, যেমন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আম, তারপরে ভোকাবুলারি, আমি এগুলাতে একটু কনসেন্ট্রেট করি তাহলে হয়তো ভালো হবে। এই যে এই ছোট ছোট ভুলগুলো, এগুলো হচ্ছে অ্যাডমিশনের সময় হাইয়েস্ট লেভেলে তোমাকে হচ্ছে বিপদে ফেলতে পারে। কারণ তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি যেভাবে মুখস্থ সাইডটা পড়বো, আমি সেভাবে গ্রামার সাইডটাও পড়বো একইভাবে। তোমাকে খেয়াল রাখতে হবে বাংলায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করা। ঠিক আছে, প্রশ্ন ব্যাংক সলভ করলে তুমি কোন ইউনিটে কোন ধরনের প্রশ্ন আসে, কোন ইউনিটের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটার একটা প্রপার ধারণা পাবে। যেমন আমি বলি, আমি 2020 সালে অলমোস্ট প্রশ্ন ব্যাংকে শেষ করেছিলাম দুবার। তো আমি ওখানে ছোট ছোট করে না খাতায় লিখতাম, হ্যাঁ, এই যে আন্তর্জাতিক বিষয় বলি, একটা জায়গায় খাতার একটা কোনায় লিখতাম আন্তর্জাতিক বিষয়, ঠিক আছে, একটা পাশে লিখতাম হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, এভাবে জিকে। তারপরে আমি ইংরেজিতে করেছি যে ভোকাবুলারি থেকে কয়টা কোশ্চেন আসছে কোন বছরে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কয়টা কোশ্চেন আসছে কোন বছরে। মানে আমি ট্রাই করতাম এটা বোঝার জন্য যে রিসেন্ট বছরগুলোতে কোন কোন টপিক থেকে হাইয়েস্ট কোশ্চেন আসছে, আর এক নাগারে কোশ্চেন আসছে, মানে ওই টপিকটা থেকে কোশ্চেন আসবেই। যেমন আমি আমি যখন যখন পড়লাম তখন আমি দেখতে পারলাম যে অ্যাডভার্ব, জেরান্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভোকাবুলারি, এর থেকে কোশ্চেন আসবেই। আহ, তো আমি বুঝতে পারলাম যে এই যে যে টপিক গুলা, এই টপিক গুলা থেকে কোশ্চেন মাস্ট বি থাকবে। তো এই টপিক গুলো আমি জাস্ট ক্লিয়ার করা শুরু করে দিলাম। আমি যদি বাংলার দিকে দেখি যে বানান কিংবা হচ্ছে সমাস, এই যে যে মানে ফিক্স টপিক গুলো, আমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করার সময় আমি বুঝে গেলাম যে হচ্ছে এই টপিক থেকে কোশ্চেন আসতে পারে, তখন আমি ওই বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দিয়েছি এবং ওই বিষয়গুলো হচ্ছে আমি বেশি ভালো করে পড়ার চেষ্টা করেছি। তো এইটাই হচ্ছে সব থেকে মেন পয়েন্ট, যে প্রথমত হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করে আমি কোন ইউনিটে পরীক্ষা দিচ্ছি এবং ওই ইউনিটের জন্য কোনটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে হচ্ছে চিহ্নিত করা, এবং পাশাপাশি চিহ্নিত বিষয়গুলোকে সমান গুরুত্ব দিয়ে পড়ে যাওয়া। কারণ কোন বছর কিভাবে কোশ্চেন আসবে সেটা কেউ বলতে পারে না। এই জন্য হচ্ছে টাইম ওয়েস্ট না করে যেভাবে প্রয়োজন, মানে প্রপারলি, সব থেকে বড় কথা হচ্ছে নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন। আপনার যদি মনে হয় যে আপনি দিনে 2 ঘন্টা পড়ে আপনি মেন্টালি স্যাটিসফাইড, ওকে দ্যাটস ফাইন, আপনি দিনে 2 ঘন্টা পড়েন। কিন্তু আপনার যদি মনে হয় যে না 2 ঘন্টা পড়লে আপনার হবে না, তাহলে আপনাকে ওইভাবে পড়াটা বাড়াতে হবে। তো হচ্ছে কথা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনাকে রেগুলার পড়াশোনা করতে হবে, আচ্ছা। আরেকটা হচ্ছে আপনাকে হচ্ছে বলা যায় খুব মানে ট্যাক্টফুল এই জিনিসটাকে হ্যান্ডেল করে পড়তে হবে। সব পড়া যাবে না, কিন্তু যেগুলো থেকে আসবে সেগুলো অবশ্যই আপনাকে হুম। পড়তে হবে। এই দুইটা জিনিস যদি আপনি একটু মেনটেন করেন তাহলে আমার মনে হয় যে অ্যাডমিশনে খুব ভালো করা সম্ভব। ধন্যবাদ ভাইয়া। আপনাকে আরিফ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো আমরা হচ্ছে তার কাছ থেকে মানবিক শিক্ষার প্রস্তুতি আসলে কেমন হওয়া উচিত সে বিষয় সম্পর্কে জানলাম। তো আসলে আমাদের গদ বাঁধা পড়লেই আসলে আমরা ইউনিভার্সিটিতে চান্স পাবো এরকম কোনো সুযোগ নেই, বা আমরা A+ পেলেই যে চান্স পাবো, কিছু কিছু সিস্টেমেটিকলি ওয়েতে হচ্ছে আমাদের সামনে আগাতে হবে, বিশেষ করে গ্রামাটিক্যাল বিষয়, বাংলা, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান। তো ধন্যবাদ আরিফ ইসলামকে। তো এখন আমরা যাব ফাহাদ মাহমুদ কাছে। তিনি বইটা পড়াশোনা করছেন, এবং তার কাছে যে বুয়েট ইঞ্জিনিয়ারিং এর আসলে যারা প্রস্তুতি নিতে চাচ্ছ, যে তোমাদের আসলে পড়াশোনার লেভেলটা কিভাবে হওয়া উচিত, এখন থেকে কিভাবে প্রস্তুতিটা তোমরা নিতে পারো, তো সেসব সম্পর্কে হচ্ছে ফাহাদ মাহমুদ আপনার বইটা যিনি পড়াশোনা করছেন তার কাছ থেকে জানবো। যে আপনি আমাদেরকে একটু বিস্তারিত এটা বলুন যে একজন শিক্ষার্থী যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চায় বা বইতে পড়ার স্বপ্ন দেখে, তারা আসলে কিভাবে প্রস্তুতি নিয়ে আগানো উচিত, একটু আমাদের যদি বিস্তারিত বলতে। ধন্যবাদ ভাইকে। আহ, আমি একটা কথা সবসময়ের জন্য বলি যে এই যে বুয়েটে চান্স পাওয়া বা একটা কম্পিটিটিভ এক্সামে যেখানে চান্স পাওয়ার কথা বলা হচ্ছে, আচ্ছা। বুয়েটে আসলে কারা চান্স পায়? আমার পার্সোনাল অপিনিয়ন যেটা, যে আমি যতটুকু দেখছি বা জানি বা যতটুকু আমার মনে হয়েছে সেটা হচ্ছে চান্স পায় সাধারণত দুই ধরনের
স্টুডেন্টরা। এক হচ্ছে গিয়ে যারা চান্স পায়, দুই ক্যাটাগরির ছেলেপেলেরা চান্স পায়। এক হচ্ছে গিয়ে হয় তারা প্রচুর প্র্যাকটিস করে, মানে প্রচুর পড়াশোনা করে। প্রচুর পড়াশোনা করা বলতে হচ্ছে গিয়ে আহ মানে একদম বইয়ে যত ম্যাথ আছে, যত প্রবলেম আছে, যা আছে, ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল টপিক, ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের মিনিং সহ কোথায় কিভাবে কি আসছে, মানে প্রচুর পড়াশোনা করে। একটা হচ্ছে গিয়ে প্রচুর পড়াশোনা করে অনেক বেশি। আর দ্বিতীয় যে, তো যেটা সেটা হচ্ছে গিয়ে তারা আসলেই অনেক বেশি মেধাবী। মানে কে হচ্ছে গিয়ে কি করে মনে করেন, যখন প্র্যাকটিস করা হয় অনেক বেশি, সাপোজ যেহেতু বুয়েটে হচ্ছে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার পরীক্ষা হয়, তার মানে হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল পার্ট বেশি। তো ম্যাথমেটিক্যাল পার্ট বেশি হলে কি হয় যে হচ্ছে গিয়ে বুয়েটে, যেহেতু বুয়েটে হচ্ছে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পরীক্ষা হয়, তো হচ্ছে বেশিরভাগ টপিকই থাকে হচ্ছে গিয়ে ম্যাথ রিলেটেড। তো ম্যাথ রিলেটেড টপিক গুলো মানে সাধারণত, যেহেতু আমিও বুয়েটে পড়তেছি, আমার যেসব স্টুডেন্ট আশেপাশে আমাদের মানে যারা ব্যাচমেট দেখতেছি, যারা হচ্ছে পড়তেছে, বেশিরভাগই দেখতেছি তারা হচ্ছে কি প্রচুর পরিমাণে পড়াশোনা করছে। দেখা যাচ্ছে যে একটা টাইপের ম্যাথ যখন আপনি মানে কয়েকশো বার করা হবে, বা হচ্ছে গিয়ে একই ধরনের ম্যাথ বারবার বারবার করে করা হবে, তো তখন ইউ আর জাস্ট ইউজিং ইউর হ্যান্ডস অ্যান্ড আইস। মানে ওই যে আমরা বায়োলজি একটা টপিক পড়ছি না, যে প্রতিবর্তী প্রক্রিয়া, মানে হচ্ছে গিয়ে যখন একটা মশা হাতের উপরে এসে বসে, তখন আমাদের ব্রেন কাজ করে না, মানে অটোমেটিক আমার হাত হচ্ছে গিয়ে মশাটাকে মেরে ফেলে। বা হচ্ছে গিয়ে হঠাৎ করে যদি চোখের সামনে একটা বালিকণা বা কোনো কিছু যদি চোখের সামনে আসে, অটোমেটিক আমাদের চোখের পাতা বন্ধ হয়ে যায় না, আমাদের ব্রেন টের পাওয়ার আগে বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে গিয়ে আমাদের এই যে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড দিয়ে পরিচালিত হয়। তো একটা জিনিস যখন বারবার বারবার করা হয়, তখন কি হয়, তখন হচ্ছে গিয়ে ওই ব্রেন আর কাজ করা লাগে না, তখন ওই আমাদের স্পাইনাল কর্ড দিয়েই হচ্ছে, মানে এই যে সুষুম্না কাণ্ড যেটা থাকে মেডুলা, এরাই হচ্ছে গিয়ে করতে পারে। তো হচ্ছে গিয়ে যখন একটা মানুষ যখন বারবার বারবার ম্যাথ প্র্যাকটিস করতে থাকে, করতে থাকে, করতে করতে হয় কি এরকম, যে কমন কোনো ম্যাথ থাকলে, যখন একটা কমন ম্যাথ আসছে, তো কমন ম্যাথ হচ্ছে গিয়ে ইজিলি দেখলেই হচ্ছে পেরে যাচ্ছে। কিন্তু একটা কঠিন একটা ম্যাথ দেওয়া হয়েছে, তখন কিন্তু সে আর পারে না। কারণ এতদিন সে পড়াশোনা করছে এমন ভাবে যে সে শুধু তার হচ্ছে গিয়ে হাত আর চোখ দুটো ইউজ করছে, ম্যাথ দেখছে আর অটোমেটিক জাস্ট করে ফেলছে। তো ওই ম্যাথ গুলো আসলে অ্যাকচুয়ালি যদি ওইভাবে করে পারতে হয়, তখন হচ্ছে গিয়ে আসলে মানে অ্যাকচুয়ালি যারা হচ্ছে গিয়ে বুয়েটে যারা পড়তেছে, তো একদম বইয়ে কিন্তু 400 মার্কের যে কোয়েশ্চেনের মানে 400 মার্কের পরীক্ষা হয়। তো 400 মার্কের মধ্যে হচ্ছে গিয়ে 130 মার্ক ফিজিক্সে, 130 মার্ক হচ্ছে গিয়ে কেমিস্ট্রিতে, আর 140 মার্ক হচ্ছে ম্যাথমেটিক্সে। তো কথা হচ্ছে গিয়ে এই যে যে এত মার্কের পরীক্ষা হচ্ছে, তো এখানে হচ্ছে গিয়ে কি হয়, যে যখন পরীক্ষা দেয় তারা হচ্ছে বেশিরভাগ হচ্ছে গিয়ে যারা চান্স পায়, মোটামুটি চান্স পাইতে গেলে অলমোস্ট 27টার বেশি হচ্ছে গিয়ে কেউ যদি একদম ভালোভাবে অ্যান্সার করতে পারে, মোটামুটি চান্স হয়ে যায় আর কি। তো যদি কেউ টপ ডিপার্টমেন্টের দিকে আসতে চায়, সিএসসি ত্রিপলি প্রথম দিকে ডিপার্টমেন্টে আসতে গেলে আসলে বেশি ভালো পারতে হয়। মানে যে ফার্স্ট হয় সেও কিন্তু একদম কমপ্লিটলি 40টা মানে কোয়েশ্চেন যেটা থাকে, মানে 400 আউট অফ 400 কিন্তু কেউ পায় না। আর হচ্ছে আমরা আরেকটা জিনিস হচ্ছে অ্যাডমিশনে এত বেশি পড়াশোনা, এই যে আমরা এতক্ষণ ধরে আর আরিফা বলতেছিল, তারপর হচ্ছে মিনহাজ বলতেছিল যে হচ্ছে গিয়ে এত পরিমাণ পড়াশোনা, এত পরিমাণ স্ট্রাগল করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? কারণ অ্যাডমিশন বলতে বোঝাচ্ছে যে আমি যদি ভর্তি হইতে চাই, তো হচ্ছে গিয়ে আর সবার থেকে এখানে কিন্তু এরকম না যে হচ্ছে গিয়ে আমার 90-এর উপর বেশি বেশি পাইতে হবে, বা 95-এর বেশি পাইতে হবে। বাকি সবাই যা পারতেছে, যতটুকু পারতেছে তার থেকে আমার একটু বেশি পাইলেই তো আমি ফার্স্ট হয়ে যাইতেছি, তাই না? তো হচ্ছে গিয়ে কি হয়, যে সবাই যেহেতু অ্যাডমিশনে এত গুরুত্ব দিয়ে অনেক বেশি পড়াশোনা করে, তো আমাদের আসলে বেশি পড়াশোনা না করলে তাদের সাথে কম্পিট করা যায় না। সো এই ক্ষেত্রে চিন্তা করলে তখন হচ্ছে কি, আমরা যেহেতু বললাম যে হচ্ছে অনেক বেশি যখন পড়াশোনা করা হয়, তখন হচ্ছে কমন যেগুলো আসে সেগুলো পেরে যায়, কিন্তু বইটা কিন্তু সব কমন আসবে না, এটা আমরা সবাই সবাই জানি। তো কমন যেহেতু আসতেছে না, যেই কঠিন কঠিন কিছু ম্যাথ থাকে, এমন এমন কঠিন কঠিন ম্যাথমেটিক্স বিশেষ করে কঠিন কঠিন কিছু ম্যাথ থাকে যেগুলো আসলে, যে আসলেই মেধাবী, যে আসলেই বুঝে বুঝে কনসেপ্ট বুঝে প্রত্যেকটা আলাদা আলাদা ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল টপিক গুলো বুঝে বুঝে যে পড়াশোনা করছে, সেই শুধু পারে, এবং সেই হচ্ছে গিয়ে একদম টপ ডিপার্টমেন্ট গুলো হচ্ছে গিয়ে ক্র্যাক করতে পারে। তো এই কারণে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে ওই যে দুইটা টাইপের মধ্যে একটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে। আচ্ছা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা আছে। মনে করেন আপনি বাংলা কথাটা খুব ভালোভাবে বলতে যাচ্ছেন, ফ্লুয়েন্টলি কথা বলতে, সাপোজ বাংলাটাই শুদ্ধভাবে বলতে যাচ্ছেন। এখন আপনি তো সারা জীবন ধরেই বাংলায় কথা বলতেছেন, আপনার কি উন্নতি হচ্ছে? আপনার কখন উন্নতি হবে? যখন আগে আপনার বাংলার অ্যাকসেন্ট গুলো ঠিক করবেন, প্রত্যেকটা ওয়ার্ড যেভাবে প্রনাউন্স করতে জি হবে ঠিক করবেন, শুদ্ধভাবে উচ্চারণ করা শিখবেন, তারপরে গিয়ে প্র্যাকটিস করবেন। শুধু জি প্র্যাকটিস জি করে গেলাম সারা জীবন ধরে বাংলায় কথা বলতেছে, আমার কি কোনো উন্নতি হচ্ছে? হচ্ছে না। তো এই কারণে আগে ভালো করে কনসেপ্টটা ডেভেলপ করতে হবে, একদম বেসিক কোর বেসিক থেকে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে।
প্রত্যেকটা জিনিস শিখতে হবে। আমাদের এই যে যে সিলেবাসটা আছে না, আমরা মনে করি যে এই যে যেমন হচ্ছে সাধারণত পোলাপান মনে করে বুয়েটে চান্স পাওয়া খুবই কঠিন। হ্যাঁ, বুয়েটে একটা কথা আছে যে হচ্ছে গিয়ে তুমি যদি আসলে বুয়েটে পড়তে চাও, বুয়েটে কিভাবে পড়তে হবে, কেমনে চান্স পাইতে হবে, এত পড়াশোনা কেমনে কি করব, এইসব নিয়ে চিন্তা না করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলো। নিজেকে যদি যোগ্য হিসেবে গড়ে তুলতে পারো, বুয়েটই তোমাকে খুঁজে নেবে। বুয়েট কি, যে কেউ তোমাকে খুঁজে নেবে, তুমি নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলো। তো নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হলে প্রচুর পরিমাণ আসলে পড়াশোনা করতে হবে, এ, জ্ঞান অর্জন করতে হবে। এবং আমাদের যে আমার ইউরোপের কিছু ফ্রেন্ড আছে, ওরা প্রায় সবসময় বলে যে আমাদের বাঙালিরা যারা হচ্ছে গিয়ে বাংলাদেশ বা হচ্ছে গিয়ে এই সাইড থেকে যারা হচ্ছে বাইরে যায়, বেশিরভাগই হচ্ছে গিয়ে ভালো কাজ বলতে কি করে, হয় তারা ড্রাইভার হয়, না হলে হচ্ছে রেস্টুরেন্টে যে কাজ করে। কারণ হচ্ছে তাদের যে জ্ঞানের পরিসরটা মানে এত কম পরিসরে পড়াশোনা করে। যেমন হচ্ছে আমাদের এই যে ইন্টারমিডিয়েটে, যেমন অন্যান্য ডিপার্টমেন্টে যে ছেলেপেলে আছে ইন্টারমিডিয়েটে এসে আইসিটি তে ভয় পায়, আইসিটি তে লজিক গেটেড আছে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা কিন্তু সিক্সে থাকতেই হচ্ছে এই লজিক গেট এগুলো সব পড়ে শেষ করে ফেলে। তো ওরা কিন্তু আরো অনেক বেশি হিউজ সিলেবাস আছে। সো কিন্তু আমরা আমাদের এই অল্প সিলেবাসটাকে মনে করি যে এত বড় সিলেবাস কিভাবে শেষ করবো। একটা কথা যেটা হচ্ছে কি, রিসেন্ট একটা ইয়াতে পাবলিশ হয়েছে যে আমাদের ব্রেইনের যে মেমোরি এটা হচ্ছে 25 লক্ষ জিবি। দ্যাট মিনস আমরা যদি আমাদের ব্রেইনের 1 মিলিগ্রাম পরিমাণ ডিএনএ তেও যদি আমরা কোনো ইনফরমেশন স্টোর করতে চাই, তাহলে পুরো পৃথিবীতে লিখিত যত লিখিত ইনফরমেশন আছে, লিখিত বই আছে, এই সবকিছু স্টোর করা পসিবল। তো হচ্ছে গিয়ে তো হচ্ছে গিয়ে আপনি চিন্তা করেন 1 মিলিগ্রাম, দ্যাট মিনস 1 গ্রামে কতটুকু পরিমাণ ডিএনএ রাখা যায়। তার মধ্যে 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিগ্রাম। এতটুকুতে যদি পুরো যত শ্বেত লিখিত পত্র আছে এই সব ইনফরমেশন যদি রাখা পসিবল, তাহলে আপনার 1.5 কেজি ব্রেনে কি পরিমাণ ইনফরমেশন রাখা পসিবল, এর আগে বিলিভ করতে হবে। এবং এই যত সিলেবাস আছে এটাকেও কম মনে করতে হবে। আমি তো ইন্টারমিডিয়েটের পড়াশোনা আমি আগেই বলছি, এসএসসি তে শেষ করে ফেলছি। এরপরে আপনার ইয়া পড়তে পারেন, ইন্ডিয়ান সিলেবাসের বই পড়তে পারেন, আইআইটির প্রিপারেশন নিতে পারেন, আইআইটির যে কোয়েশ্চেন ব্যাংক আছে এগুলো সলভ করতে পারেন, এমআইটির কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারেন, আপনি আমেরিকান সিলেবাস, ক্যামব্রিজ ইউনিভার্সিটি ওদের সিলেবাস কমপ্লিট করতে পারেন। হিউজ সময়। আমি তো আমাদের দেশীয় যেই রাইটার গুলো বই আছে এগুলো শেষ করে ইন্ডিয়ান সিলেবাসের বই শেষ করছি, আমেরিকান সিলেবাসের বই শেষ করছি। তারপরেও আপনি চাইলে অনেক সময় থেকে যায়। তো এই কারণে হচ্ছে প্রথম থেকেই আসলে সেভাবে বুঝে বুঝে পড়াশোনা করা। এবং হচ্ছে গিয়ে ওই যে বারবার আমরা মনে করি যে রিভিশন দিতে হবে, আর নাহলে পরীক্ষা দিতে যাওয়ার আগেই রিভিশন দেওয়া লাগে। কারণ আমরা তো যেভাবে পড়াশোনা করছি আসলে অ্যাকচুয়াল ওয়েতে পড়াশোনা শিখতে পারিনি। এই কারণে দেখছে বারবার রিভিশন দিতে হয়, বারবার পড়তে হয়। কিন্তু অ্যাকচুয়াল মেথডে যদি আমরা পড়াশোনা করতে পারি, ওইভাবে করে পড়তে পারি, তাহলে দেখবেন যে আসলে মানে প্রথম থেকে আপনাকে আসলে কেউ ঠেকায় রাখতে পারবে না। আপনি দেখ কেউ হচ্ছে কি একটা জায়গায় চান্স পায় না, একটা সিট মানে ক্র্যাক করতে কষ্ট হয়ে যায়, আর কেউ হচ্ছে সব জায়গায় চান্স। যেমন আমি সব জায়গায় চান্স পেয়েছি। তো সেক্ষেত্রে হচ্ছে কি একটা নির্দিষ্ট ওয়েতে পড়াশোনা করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে বুঝে বুঝে পড়াশোনা করতে হবে। আর যেহেতু আমি এই ভাইয়ার প্ল্যাটফর্মে ক্লাস নেই বিল্ডআপ এডুকেশনে, সো ক্লাস তো 500ই, তো ক্লাস করলে বুঝতে পারবো যে আসলে প্রত্যেকটা কোর বেসিক থেকে কিভাবে শিখলে প্রত্যেকটা টপিক একদম ইজিলি কনসেপ্ট গুলো ক্লিয়ার করে পড়াশোনা করলে ভালো কিছু করা possible। ধন্যবাদ ফাহাদ মাহমুদকে। তিনি হচ্ছে অ্যাকচুয়ালি যে বুয়েট অ্যাডমিশন প্রিপারেশন কেমন নেওয়া উচিত আমাদের এবং এই সব বিষয়ে তিনি বিস্তারিত বলেছেন। এখন আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয় মিনহাজুল ইসলাম মিনার ভাইয়ের কাছে এবং আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো ব্যবসা শাখায় থেকে অ্যাডমিশন দিয়েছেন। তো যারা ব্যবসা শাখায় পড়াশোনা করছে বিজনেস স্টাডিজে, তো তাদের আসলে প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত এবং কোন কোন বইগুলো বেশি ভালো পড়া উচিত এবং কোন কোন পয়েন্ট গুলোতে একটু ফোকাস দেওয়া উচিত বেশি, তো এইটা যদি আমাদের বিস্তারিত বলতেন। জি মিনহাজ। আহ ধন্যবাদ ভাইয়া। আসলে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে অনেকের কাছে এইচএসসি এবং এডমিশন এই দুইটা সম্পর্কে তেমন একটু ক্লিয়ার ধারণা থাকে না। সেক্ষেত্রে একটু বলে রাখি, সেটা হচ্ছে এইচএসসি তে কিন্তু একটু পরে অনেকে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে, বাট অ্যাডমিশনের ক্ষেত্রে সিনারিওটা অন্যরকম। যেমন এখানে সিট হচ্ছে ফিক্সড, মানে হচ্ছে একটা ইউনিভার্সিটিতে কি পরিমাণ স্টুডেন্ট নিবে সে সিটটা ফিক্সড। এখন ধরে নিলাম 1000 সিটের জন্য যদি 30,000 স্টুডেন্ট কম্পিট করে, তাহলে সেক্ষেত্রে এই 30,000-এর মধ্যে 30,000 শিক্ষার্থী যদি 1000 সিটের জন্য কম্পিট করে, আপনিও সেই 10,000 সিটের জন্য লড়বেন। সো এক্ষেত্রে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, অবশ্যই আপনি যদি পড়াশোনা না করেন, সেক্ষেত্রে আপনার চেয়ে যে পরিশ্রম করে তার জন্য কিন্তু সিটটা বরাদ্দ। সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার সিট সংখ্যা সীমিত এবং আপনার কম্পিটিটর অনেক। এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে,
অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনাকে প্রথমে এনশিওর করতে হবে আপনার পড়াশোনার কনসিস্টেন্সি, অর্থাৎ এডমিশন এখন থেকে আপনার প্রসেস এখন থেকে শুরু এবং এডমিশনের শেষ পর্যন্ত আপনার পরীক্ষা পর্যন্ত আপনাকে একটা কনসিস্টেন্টলি যাইতে হবে, একটা কনসিস্টেন্ট ওয়েতে যাইতে হবে। আপনি কনসিস্টেন্টলি পড়াশোনা করতে হবে। কন্টিনিউয়াস গ্রোথটা সব থেকে বেশি জরুরি। মানে হচ্ছে আপনার যদি কন্টিনিউয়াস গ্রোথ না হয় তাহলে এই জিনিসটা আপনাকে অনেক বেশি পিছিয়ে দিবে। এবং এক্ষেত্রে আপনার পড়াশোনা হইতে হবে স্ট্র্যাটেজিক। মানে আপনাকে প্রথমে বাছাই করতে হবে যে কোনটা পড়া উচিত এবং কোনটা পড়া উচিত না। এক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন যেহেতু খুবই কম সময়, এই সময়ের মধ্যে আপনাকে যেটা আপনার যা যা জরুরি সেই বাছাইকৃত টপিকগুলো পড়াশোনা করতে হবে। এবং আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোন কোন টপিকগুলো পড়বেন না এবং কোন কোন টপিকগুলো আপনাকে বাদ দিতে হবে সেই জিনিসটা। দ্বিতীয়ত, যেটা পড়বেন, যে টপিকটা পড়বেন সেই টপিক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। যেমন আমি যদি একটু বলি, ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি বলি, হেনরি ফেয়োলের যে 14টা নীতি আছে সেক্ষেত্রে এই নীতিগুলা যেমন শৃঙ্খলার নীতি, তারপরে হচ্ছে আপনার আহ আদেশের ঐক্য এবং নির্দেশনার ঐক্য, এখানে আসলে কোন নীতিতে কি সম্পর্কে বলা হয়েছে এটা যদি আপনার মানে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার না করেন সেক্ষেত্রে আপনি সব থেকে বড় ধরা খাবেন। সেক্ষেত্রে প্রথম হচ্ছে আপনাকে কোন কোন টপিকটা পড়তে হবে সেই জিনিসটা আগে ফাইন্ড আউট করতে হবে। দ্বিতীয়ত, আহ যে টপিকটা আপনি পড়বেন সেই টপিকের কনসেপ্টটা A to Z সবকিছু আপনাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? দ্বিতীয়ত, আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, এবং আমরা যে জায়গায় সব থেকে বড় ধরাটা খাই সেই জায়গাটা হচ্ছে রিভিশন। মানে আমি যে পড়াটা পড়েছি সেটা যদি আমার রিভিশনে না থাকে তাহলে সেক্ষেত্রে যে আমার মনে হবে যে ইস, আমি যেটা পড়তেছি সেটা তো ভুলে যাচ্ছি। এবং এই জায়গায় গিয়ে আপনি যখন দেখবেন একটা পড়াশোনা আপনি একটা পড়া আপনি 1 সপ্তাহ আগে পড়েছেন, আপনি 1 সপ্তাহ পরে খুলে দেখলেন যে আপনি কিছুই পারতেছেন না। আপনার মধ্যে হতাশা কাজ করবে যে ইস, আমি তো এটা কত করে এটা আমি ভুলে গেছি, কিছুই পারতেছি না। তো এই জিনিসটা আপনার ক্ষেত্রে সব থেকে বড় অবস্টাকেল হিসেবে কাজ করবে। এবং হ্যাঁ, অবশ্যই। এভাবে যখন আপনার অনেকগুলা পড়া, যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। দ্বিতীয়ত, এই যে রিভিশনের মধ্যে রাখতে হবে পড়াটা, না হয় আপনি ফেড আপ হয়ে যাবেন। তৃতীয়ত, আপনার মাঝে মানে কিছুদিন যাওয়ার পর আপনার মনে হবে হয়তো আপনার পক্ষে পসিবল না, আপনি পাচ্ছেন না। এবং আমার পার্সোনাল লার্নিং থেকে আহ যেটা পরামর্শ সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আহ এই জায়গা থেকে ব্রেক করতে হবে। মানে পড়া যদি আপনি বেশি দিন জমিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি একসময় গিয়ে খুবই হতাশ হয়ে যাবেন এবং আপনার লাইট ছেড়ে জ্বালায় না। দিতে আপনার মনে হবে যে আপনার মনে হবে যে অন্যরা সবাই আপনার থেকে অনেক এগিয়ে গিয়েছে, আপনার পক্ষে পসিবল না, এবং এই জায়গায় আপনি ছেড়ে চলে আসবেন। এবং এই ক্ষেত্রে অনেককে দেখেছি এই জায়গায় আহ তাদের তাদের ফিরে আসতে হয়েছে এবং তারা আর কন্টিনিউ করতে পারে নাই। সো এক্ষেত্রে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনি কম পড়েন কোনো সমস্যা নাই, বাট আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনি রেগুলার পড়াশোনা করতেছেন, আপনার একটা কন্টিনিউয়াস গ্রোথ হচ্ছে। এই জিনিসটা আপনাকে আমার সব থেকে বেশি হেল্প করবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ মিনহাজুল ইসলাম মিনারকে। তিনি হচ্ছে ব্যবসা শাখার যে এডমিশন প্রস্তুতি সেটা সম্পর্কে তিনি বিস্তারিত বললেন। সুপ্রিয় দর্শকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের যে আলোচনাটি ছিল সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এডমিশন সম্পর্কিত। এবং যারা এই এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমরা এবং তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে এবং তোমাদের এখন থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি খুব তুমুল আকারে শুরু করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয় এমন একটি প্ল্যাটফর্ম, এমন একটি জায়গা, এডমিশনটা বিশেষ করে, তো এখানে আসলে সবাই চান্স পায় না। তুমি অনেক ভালো রেজাল্ট করলেই যে চান্স পাবে বিষয়টা এরকম না। অনেকে আছে গোল্ডেন এ প্লাস পায় তারপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা বইতে চান্স পায় না। অনেকে আছে এ প্লাস পাইনি কিন্তু মাত্র 4 পয়েন্ট পেয়েও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এরকম অনেক নজির আছে। তো এই জন্য এখন থেকে তোমার সবচেয়ে যে বিষয়টাতে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে তোমার পড়াশোনার দিকে। এবং শুধু পড়াশোনা করলেই আসলে অ্যাডমিশনে তুমি ভালো করবে না, তোমাকে রাইট ওয়েতে পড়াশোনা করতে হবে। যাদের হচ্ছে ভালো সামর্থ্য হচ্ছে তারা তো হচ্ছে শহর অঞ্চলে এসে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হও, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ডিজিটালাইজেশনের যুগে কিন্তু তুমি তোমার বাসায় ঘরে বসেই বাংলাদেশের ঘরে বসে হচ্ছে যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু এখন আহ, বাংলাদেশের যারা হচ্ছে সর্বোচ্চ লেভেলের মেন্টরদের
কাছে তোমরা কিন্তু পড়তে পারছো অনলাইনের মাধ্যমে, ঠিক আছে? তো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আমরা বিভিন্ন জায়গায় ভর্তি হই, তবে অবশ্যই আমাদের যাচাই বাছাই করেই হচ্ছে ভর্তি হয়ে আমাদের ঠিক রাইট ওয়েতে পড়াশোনাটা করতে হবে। বিশেষ করে আমাদের যে ব্রিজ অফ এডুকেশন প্ল্যাটফর্ম থেকে আজকের যে লাইভটি সম্প্রচারিত করলাম এবং যে আলোচনাটি ছিল, আমাদের ব্রিজ অফ এডুকেশনের কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এইচএসসি এবং এডমিশন প্রস্তুতি নিয়ে। তো আমাদের এইচএসসি তে হচ্ছে আমাদের মানবিক শাখা, ব্যবসা শাখা এবং সেই সাথে বিজ্ঞান শাখা নিয়েও কিন্তু আমরা কাজ করি, এবং এখানে বিজ্ঞান শাখার জন্য কিন্তু সম্পূর্ণ বুয়েটের রিসার্চ প্যানেল তোমাদের রয়েছে, এবং সেই সাথে ব্যবসা এবং মানবিক শাখা সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ প্যানেল তোমরা পাবে। তো ইনশাল্লাহ আশা করি আমাদের সাথে তোমরা একটা লম্বা জার্নি করবে, এবং যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা স্বনামধন্য কোনো বিশ্ববিদ্যালয় এবং বুয়েট, তাদের সাথে আমরা আছি ডিজিটাল এডুকেশন থেকে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।